আসসালামু আলাইকুম সবাইকে বিসিএস চ্যাম্পিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা আলোচনা করব মানসিক দক্ষতার পর্ব ৩। এর পূর্বে কিন্তু আমরা মানসিক দক্ষতার ১ এবং মানসিক দক্ষতা যে ২, এই দুটি লেকচার নিয়ে কিন্তু আলোচনা করেছি। কিন্তু আজকে আমরা আলোচনা করব এই সিরিজের তৃতীয় লেকচার নিয়ে। ফলে আপনারা যারা এর আগের দুটি ক্লাস কারা কারা করেছেন অবশ্যই জানিয়ে দেবেন, এবং যারা আজকের ক্লাসটি নতুন করলেন, কে কোথায় থেকে ক্লাসটি দেখছেন সেটিও কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন। সব থেকে যেটা জরুরি সেটি হচ্ছে এই যে বোর্ড, এটি ক্লিয়ারলি দেখা যায় কিনা এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা, এই দুটি ব্যাপার যদি আপনারা একটু শিওর করেন তাহলেই কিন্তু আজকে আমরা আমাদের লেকচারটি শুরু করে দেব। তো সকলে একটু কাইন্ডলি হেল্প করুন এবং জানান যে সাউন্ড ক্লিয়ার আসছে কিনা এবং খাতার পেজটি ক্লিয়ারলি দেখা যায় কিনা, সাউন্ড ক্লিয়ার আসছে কিনা এবং যে খাতার পেজটি ক্লিয়ারলি দেখা যায় কিনা। ওকে, ঠিক আছে, অনেকেই কমেন্ট করেছেন যে মোটামুটি ক্লিয়ার আছে, কোনো সমস্যা নেই। ওকে, তো তাহলে আজকে আমরা কিন্তু পর্ব ৩-এ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার নিয়ে আলোচনা করব, যে ব্যাপারগুলো কিন্তু খুবই জানা জরুরি এবং সকল পরীক্ষাতে আসে। এরকম একটি ব্যাপারগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। সাদিয়া তামান্না আপু বলতেছে আগে দুটো ক্লাস করেছে স্যার, বগুড়া থেকে আসছে। ওকে, থ্যাংক ইউ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কিন্তু শুরু করে দেব। যদি সম্ভব হয় তাহলে লাইভটি আপনারা পারলে শেয়ার করে দিতে পারেন। আজকে আমরা যে ব্যাপারটি নিয়ে একটু আলোচনা করব মূলত সেটি হচ্ছে বর্গ ও আয়ত নির্ণয়। অর্থাৎ আপনারা যারা মানসিক দক্ষতা প্রশ্ন দেখেছেন বিগত সময়ে বিসিএস এর, তারা কিন্তু দেখেছেন বা অন্যান্য চাকুরি পরীক্ষাতেও যেগুলো আসে সেখানে কিন্তু বিভিন্ন রকমের ত্রিভুজ, বিভিন্ন রকমের বর্গ, চতুর্ভুজ, সামন্তরিক, আয়তক্ষেত্র, এইগুলো নির্ণয় আসে এবং একটি ফিগারের ভিতরে অনেকগুলো দাগ দিয়ে আপনার বিভিন্ন রকম ফিগার আসে। আপনার গুনে গুনে বের করেন, দেখবেন যে কোনো না কোনো একটা মিস গেছে এবং আপনার যে কাঙ্ক্ষিত মার্কস সেটি মিস যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। কারণ এখানে একটি বা দুইটি, পাঁচটা, ছয়টা পর্যন্ত মানে চোখে দেখে গুনে বলা যায়, কিন্তু সংখ্যায় যখন বেশি হয়ে যায় তখন কিন্তু এটি চোখে দেখে গুনে বলা অত্যন্ত কঠিন হয়। সেই ক্ষেত্রে দরকার কিন্তু কৌশলের, কারণ কৌশল ব্যতীত এখানে হিউজ সংখ্যক ত্রিভুজ, হিউজ সংখ্যক চতুর্ভুজ, আয়তক্ষেত্র, এটি কিন্তু গুণে ভালো করা যায় না। তো আজকে আমি শুরুতেই যে টপিকটি নিয়ে আলোচনা করবো মানসিক দক্ষতার, সেটির ভিতরে আছে বর্গ ও আয়ত নির্ণয়। দেখুন, বর্গ ও আয়তক্ষেত্র নির্ণয়, বর্গ ও আয়ত কিভাবে আপনি নির্ণয় করবেন সেই ব্যাপারটি নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব, এবং সময় পেলে এবং আপনাদের সাপোর্ট পেলে আমরা কিন্তু ত্রিভুজের পার্টটি নিয়েও আলোচনা করব। তো দেখুন, এই যে বর্গ এবং আয়ত, এই ব্যাপারটি নির্ণয়ের আগে আমরা একটু যদি সূত্রটি লিখে দিই তাহলে কিন্তু ব্যাপারটি সমান হবে এবং আপনাদের বোঝা ইজি হবে। তো দেখুন, আমরা এখানে শুরুতে একটি নোট লিখে দেব। এই নোটটি কিন্তু অত্যন্ত জরুরি, অর্থাৎ এই নোটের উপর ভিত্তি করে আমরা বর্গ এবং আয়ত নির্ণয় করব। সর্বপ্রথম আমরা যে ব্যাপারটা এখানে দেখব সেটি হচ্ছে উভয় দিকের ঘর সংখ্যা সমান হলে। দেখুন, উভয় দিকের ঘর সংখ্যা সমান হলে, সব আপনারা বুঝবেন, আপাতত আমার সাথে লিখে নিন। উভয় দিকের ঘর সংখ্যা সমান হলে কি হবে? সমান হলে এই জায়গায় আপনাকে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে সংখ্যা বসাবো, সংখ্যা বসাবো, এটি হচ্ছে আমাদের প্রথম কাজ। সেখানে সংখ্যা বসাবো। এরপরে দ্বিতীয় যে কাজ সেটি হচ্ছে সংখ্যাকে, সংখ্যা, সংখ্যা যে বসাইলেন সেই যে সংখ্যা আছে সেই সংখ্যাকে বর্গ করে, বর্গ করে সবগুলোর যোগফল নির্ণয় করব। সবগুলোর, সবগুলোর যোগফল নির্ণয় করলে, সবগুলোর যোগফল বের করলে বর্গ পাবো। যোগফল বের করলে, সবগুলো যোগফল বের করলে
বর্গ সংখ্যা পাবো। কি পাবো? বর্গের বর্গের সংখ্যা পাবো, সংখ্যা পাবো। এটি হচ্ছে একটি হিসাব। আর যেটি ব্যাপার সেটি হচ্ছে ঘন করে যোগ করলে, ঘন করে যোগ করলে, ঘন করে যদি আপনি সবগুলোকে ঘন করে যোগ করলে করলে চতুর্ভুজের সংখ্যা পাবেন। কিন্তু টোটালি কতটি চতুর্ভুজ আছে সেই কিন্তু চতুর্ভুজ সংখ্যা পাবেন, সংখ্যা সংখ্যা পাবেন। এরপরে জাস্ট 3 নম্বর আমরা যেটা বের করব সেটি হচ্ছে এই যে ঘন যেটা করলেন সেখান থেকে যদি আপনি বর্গ যেটি করলেন সেটি যদি বিয়োগ করেন তাহলে কিন্তু আপনি আয়ত সংখ্যা পাবেন, আয়ত ক্ষেত্রের সংখ্যা, আয়ত ক্ষেত্রের সংখ্যা। তো তাহলে এখানে আমরা অনেকগুলো ব্যাপার দেখলাম। সেটি হচ্ছে যখন আমি দেখবো উভয় দিকে সমান বলতে কি বোঝায় আমি সব শেখাবো, জাস্ট লেখাটা একটু দেখে নিন। যদি উভয় দিকের ঘর সংখ্যা সমান হয়, তো এরকম যদি একটা ফিগার আমরা ড্র করি যে উভয় দিকের ঘর সংখ্যা সমান হবে, এরকম একটা ফিগার যদি আমরা সহজে ড্র করি, প্রথমে আস্তে থেকে ছোট থেকে আস্তে আস্তে বড়র দিকে যাব। তো দেখুন এই যে আমরা যদি দেখি একটু খেয়াল করে যে উভয় দিকের ঘর সংখ্যা বলতে কি বোঝায়, যে কোনো একটা চতুর্ভুজের কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে। চতুর্ভুজে কি থাকে? দৈর্ঘ্য এবং প্রস্থ। তো তাহলে আপনি দেখুন যে এই যে দৈর্ঘ্য বরাবর ঘর আছে একটা দুইটা, আবার এই যে প্রস্থ বরাবর ঘর আছে একটা দুইটা। তাহলে টোটালি আমরা দেখতে পাচ্ছি যে এই যে দৈর্ঘ্য বরাবর ঘর সংখ্যা এবং প্রস্থ বরাবর ঘর সংখ্যা সমান আছে। তাহলে আমরা দেখতে পেলাম উভয় দিকের ঘর সংখ্যা সমান হলে অর্থাৎ এই কন্ডিশনকে এই ফিগারটা স্যাটিসফাই করে। যেহেতু করে তাহলে আমরা চলুন ধারাবাহিকভাবে আমরা দেখাবো সংখ্যা বসাবো। কিভাবে সংখ্যা বসাবেন? তখন আপনি এইখানে একটি সংখ্যা বসাবেন, এইখানে একটা সংখ্যা বসাবেন। ওকে, কাজ ওকে। যে সংখ্যা বসাবো নিচে বসাবেন না, আপনি জাস্ট ওই প্রথম লাইন এবং মানে উপরে দৈর্ঘ্য বরাবর যেটি আছে সেটি বসালেই কি হয়ে যাবে। তাহলে আপনি দেখুন সংখ্যা বসিয়ে ফেললেন। এরপরে আমরা বলতেছি এই সংখ্যাকে বর্গ করে, তাহলে দেখুন এই সংখ্যা আছে এক, এই এককে দেখুন স্কোয়ার করলাম বর্গ। এরপর আরেকটি সংখ্যা আছে দুই, তাকেও স্কোয়ার করলাম। তাহলে দেখুন সংখ্যাকে বর্গ করে, এই যে সংখ্যাগুলোকে বর্গ করে সবগুলো যোগফল বের করলে এখানে সংখ্যা আছে দুইটা, তাদের বর্গ করে যোগ করলাম। যোগফল কত হবে আপনারা জানেন, এক স্কোয়ার মানে এক, দুই স্কোয়ার মানে চার, তাহলে যোগফল যেটি হবে সেটা হবে 5। তাহলে এটাই বলতেছে যে সংখ্যাকে বর্গ করে সবগুলোর যোগফল বের করলে বর্গের সংখ্যা বের হবে। তাহলে এই ফিগারে বর্গ আছে কয়টি? 5টি। কয়টি? 5টি। তাহলে দেখুন যদি আপনি নর্মালি যদি একটু গুনে গুনে বের করতেন তাহলে আপনি কিভাবে পাইতেন সেটা একটু বলুন। নর্মালি গুনে গুনে বের করলে দেখুন এই যে এই ঘরটা কিন্তু একটা বর্গ, 2 নম্বর ঘরটা একটি বর্গ, এই ঘরটা একটি বর্গ, এই ঘরটা একটি বর্গ, টোটাল বর্গ 4টা। আর এই টোটালি দেখুন এই যে বড় যে বর্গ সেটি একটি আছে 5টা। ফলে এরকম সহজ যেগুলো আছে সেইগুলো কিন্তু আমরা নর্মালি গুনে গুনে বের করতে পারি, নর্মালি গুনে গুনে বের করতে পারি। কিন্তু যখন এভাবে 4টা 5টা ঘর দেওয়া থাকবে তখন অনেক বেশি পাজলড হয়ে যাইতে হবে এবং সেই ক্ষেত্রে ভুল হওয়ার বিশাল সম্ভাবনা আছে। তাই যখনই আমি দেখব দৈর্ঘ্য বরাবর যদি 2 ঘর, প্রস্থ বরাবর যদি 2 ঘর থাকে, তাহলে এই সূত্রে পড়বে উভয় দিকে ঘর সংখ্যা সমান। এরকম হলে আমি এই দৈর্ঘ্য বরাবর যেগুলো আছে সেইখানে কিন্তু আমরা সংখ্যা দিয়ে দেব, ওই সংখ্যাগুলোকে বর্গ করব, বর্গ করে যদি যোগ করে তাহলে আমরা পাবো এখানে এই ফিগারে টোটালি বর্গের সংখ্যা আছে কতটি। বর্গের সংখ্যা জানার পরে স্যাররা কিন্তু অনেক সময় জানতে চাই যে এখানে টোটাল চতুর্ভুজ আছে কতটি। তাহলে দেখুন পরের জন্য চতুর্ভুজ নির্ণয়ের জন্য আমাদের এই সূত্রটি ফলো করতে হবে। অর্থাৎ এই যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোকে ঘন করে যোগ করলে চতুর্ভুজের সংখ্যা পেয়ে যাবেন। তাহলে এই সেম ফিগারে যদি আপনাকে বলে যে এই জায়গায় কতটি চতুর্ভুজ আছে তাহলে কি করবেন? তখন কিছুই না, তাহলে দেখুন এখন আমাদের টার্গেট কিন্তু চতুর্ভুজের দিকে। কার দিকে বলুন? চতুর্ভুজ। তাহলে এইটি বের করার জন্য এখানে যে এক আছে তাকে ঘন করব, দুই আছে তাকে কি ঘন করব। এরপর দেখুন এককে ঘন করলে পাবে এক, দুইকে ঘন করলে পাবে 8। তাহলে এখানে টোটাল চতুর্ভুজ আছে 9টা। টোটাল চতুর্ভুজ আছে কয়টা? 9টা। দেখুন এই 4টা দেখলাম
বড়টা একটা দেখলাম 5টা। দেখুন এই যে এই বর্গ একটা আছে না 6টা, এই যে এই বর্গ একটা আছে না 7টা, এই যে এই বর্গ একটা আছে না 8টা, এই যে এই বর্গ একটা আছে না 9টা। এইভাবে আপনার টোটালি এই জায়গায় আপনার 9টি চতুর্ভুজ আছে। অর্থাৎ চতুর্ভুজ মানে তখন কিন্তু বর্গ হয়, ম্যান্ডেটরি না। দেখুন এই যে এই টোটালটা দেখুন একটু লম্বা, কিন্তু এইখানে তো 4টা বাহু রয়েছে। যেহেতু 4টি বাহু রয়েছে তাহলে এটি একটি কি চতুর্ভুজ। তাহলে দেখুন আপনি এই সেম ফিগার থেকে চতুর্ভুজের সংখ্যা বের করতে পারবেন। এই ফিগারটা দিয়ে যদি আপনাকে এখানে বলে যেখানে আয়তক্ষেত্র আছে কয়টা, আয়তক্ষেত্র আছে কয়টা, তার বিপরীত বাহু সমান হয় এবং প্রত্যেকটা 90 ডিগ্রি কি আয়তক্ষেত্র। তাহলে এই ফিগারে যদি এখন আপনাকে বলে এই জায়গায় আয়তক্ষেত্র আছে কয়টা, তাহলে কি হবে? তাহলে দেখুন আপনাকে এই 3 নাম্বার রুলসটি অ্যাপ্লাই করতে হবে। আপনি ঘন করে যে ফলাফলটি পাইলেন, ঘন করে আপনি পেয়েছেন 9, বর্গ করে যে ফলাফলটি পেয়েছেন সেটা হচ্ছে 5। এই যে ঘন থেকে যদি আমি বর্গটা বাদ দিই তাহলে আমি যে উত্তরটি পাবো সেটি কিন্তু এই জায়গায় আয়তক্ষেত্রের সংখ্যা। কার সংখ্যা? আয়তক্ষেত্রের সংখ্যা। আশা করি এই ব্যাপারটি ক্লিয়ার যে এখানে আয়তক্ষেত্র আছে টোটালি কয়টা, আয়তক্ষেত্র আছে টোটাল 4টা। দেখুন এই যে 1 বর্গ টোটাল একটা আয়তক্ষেত্র, এই যে 2 বর্গ টোটাল একটা আয়তক্ষেত্র, আবার এই যে 1 2 বর্গ একটা আয়তক্ষেত্র, আবার এই যে নিচে এটা একটা আয়তক্ষেত্র। তাহলে এখানে টোটাল আয়তক্ষেত্র আছে 4টা। তো আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানান যে আমি যতটুকু এই লেকচারটুকুর আলোচনা করেছি সেটা আপনাদের কিছুটা ক্লিয়ার হয়েছে কিনা, কারণ আমরা এখন অনেক প্র্যাকটিস আপনাদের করতে দেবো। ফলে আপনাদের এটি নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, আপনারা অনেক বেশি প্র্যাকটিস করাবো, কোনো সমস্যা হবে না। কালো মার্কার ব্যবহার করলে ভালো হয়, ওকে ঠিক আছে, আমি কালো মার্কার ব্যবহার করতেছি। তো সেই ক্ষেত্রে আপনারা কালো মার্কার আছে কোনো সমস্যা নেই। এইটুকু মোটামুটি ক্লিয়ার কিনা জাস্ট আমাকে বলুন যে ভাই আমি বুঝছি যখনই দৈর্ঘ্য প্রস্থ সমান হবে, অর্থাৎ এই যে বড় ফিগারটা দৈর্ঘ্য প্রস্থ কার ইকুয়াল হয়, যদি বড় ফিগারটা বর্গ হয়, বর্গর ক্ষেত্রে দৈর্ঘ্য যত বড় এর প্রস্থ তত বড়। ফলে এই দৈর্ঘ্য যদি হয় 2, এর প্রস্থ হবে কি 2। অর্থাৎ যদি এই বড় টোটাল যে বড় ফিগারটা সেটি যদি একটি কি হয় বর্গ হয়, তাহলে আপনি ইজিলি সেই জায়গা থেকে টোটাল কয়টি বর্গ রয়েছে, টোটাল কয়টি চতুর্ভুজ রয়েছে এবং টোটাল কতটি আয়তক্ষেত্র আছে সেটি ইজিলি বের করতে পারবেন। ওকে, তো এইটুকু আশা করি আপনারা মোটামুটি ক্লিয়ার। এইটুকু যদি ক্লিয়ার হয়ে যায় প্লিজ একটু কাইন্ডলি ক্লিয়ার লিখুন, আমি আপনাদেরকে এখন একটি করতে দেব। অর্থাৎ এইটুকু যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে একটু কাইন্ডলি ক্লিয়ার লিখুন। এখন আমি আপনাদেরকে একটা প্র্যাকটিস করতে দেব, যেটি আপনারা প্র্যাকটিস করে উত্তরটি জানাবেন যে এই জায়গায় বর্গ আছে কতটি, চতুর্ভুজ আছে কতটি এবং এই জায়গায় আপনার আয়তক্ষেত্র আছে কতটি। যেমন যদি আমি 3টা দিয়ে দিই, 3টা দিয়ে যদি দিই, এইটা একটু বলার চেষ্টা করুন, 3টা দিয়ে দিলাম, তাহলে যখন আমি 3টা দিয়ে দিলাম তাহলে দেখুন এখানে লিখলাম এই একটা, এই যে 2টা, এরপর দেখুন এই যে একটা, এই যে একটা। তখন আপনি সর্বপ্রথম কাজ হচ্ছে এটা গুনে ফেলবেন, 1 2 3 ঘর, গুড, 1 2 3 ঘর, গুড। তার মানে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর কিন্তু ইকুয়াল আছে। তাহলে এই জায়গায় আপনাকে বলতে হবে যে কোনটা কতটি আছে, কোনটা কতটি আছে। তো তাহলে একটু আমি আপনাদের সুবিধাতে নাম্বারিংও বলে দিচ্ছি। এটা হচ্ছে 1 নাম্বার ঘর, এটি কি 2 নাম্বার ঘর, এটি কিন্তু 3 নাম্বার ঘর। এখন একটু আপনারা জাস্ট কাইন্ডলি কমেন্ট করে জানান এই যে টোটাল যে বড় চতুর্ভুজ, এই চতুর্ভুজে এখানে বর্গ আছে কতটি, এই চতুর্ভুজে বর্গ আছে কতটি, এই চতুর্ভুজে এই জায়গায় টোটালি চতুর্ভুজ আছে কতটি, সর্বমোট চতুর্ভুজ আছে কতটি, এবং আপনারা জানাবেন এই জায়গায় টোটাল আয়ত ক্ষেত্র আছে কতটি, আয়ত ক্ষেত্র আছে কতটি। তো দেখি কে কে কার কার উত্তর সঠিক হয়। যাদের উত্তর সঠিক হবে তাদেরকে গুরু মানা হবে, অর্থাৎ যে 4জন সঠিক উত্তর শুরুতে দিতে পারবে তাদেরকে গুরু মানা হবে। তো সকলেই একটু কাইন্ডলি গুরু হওয়ার চেষ্টা করুন এবং বলার চেষ্টা করুন যে এখানে কত হবে। ওকে, এখানে কত হবে। হ্যাঁ একটু সময় লাগবে, তাই আমি আপনার জন্য অবশ্যই ওয়েট করব, কারণ এটি আমি যদি অ্যাডভান্স এগিয়ে যাই কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এইটা আপনাদেরকে অবশ্যই নিয়ে যেতে হবে, কারণ আপনার পারফরমেন্স দেখে আমি বুঝবো যে আপনারা কতটুকু ক্লিয়ার। তো জ্যোতি আক্তার আপু বলতেছে বর্গ আছে 14টি, সজীব কাজী ভাই বলতেছে চতুর্ভুজ আছে 36টি, স্বাধীন ভাই বলতেছে স্কোয়ার 10টি, আবার কেউ কেউ বলতেছে 28 18, যা ইচ্ছা
তাই অনেকেই অনেক রকম দেখতেছে বলতেছে। এখন কোনটা কিভাবে আছে একটু খুব ভালো করে কিন্তু আপনি উত্তর না করলে কিন্তু ভুল করবেন, ওকে। আচ্ছা তাহলে দেখি, আমি তো মোটামুটি সময় দিলাম। জাকিরুল ইসলাম ভাই উনি বলতে 14, 36 এবং 22 একটি গরু পাওয়া গেছে যিনি সবগুলো উত্তর সঠিক দিয়েছেন, সেটা হচ্ছে জাকিরুল হাসান ভাই। আমি চিনি ভাইকে ব্যক্তিগতভাবে, তিনি বাংলাদেশ এগ্রিকালচার বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী। তিনি একদম সবগুলো উত্তর সঠিক দিয়েছেন, গুড। সজীব কাজী ভাই সবগুলো তো সঠিক দিয়েছেন, হিমেল ভাই দিয়েছেন। তাহলে দেখুন কিছুই না, বর্গ মানে জাস্ট এখানে 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার। তাহলে আমরা জানি এটা 1, 2 স্কোয়ার মানে 4, তাহলে 5, আর এটা 9, তাহলে এইগুলো সামেশন হবে কত? 14, শেষ। চতুর্ভুজ মানে কিন্তু আমরা জানি এটা হচ্ছে 1 কিউব যোগ 2 কিউব যোগ কি 3 কিউব। তাহলে 1 কিউব মানে 1, 2 কিউব মানে কত? 8, তাহলে 1 আর 8 কত? 9, আর 3 27, তাহলে 4 মানে কত? 36। আর ক্ষেত্র মানে এই যে ঘন থেকে এই যে বর্গটা আমরা বাদ দিলাম, তাহলে এখান থেকে এটা বাদ দিলে হবে 22। ফলে যারা যারা বর্গ বলেছেন 14টি, যারা বলেছেন চতুর্ভুজ 36টি, এবং যারা বলেছেন আয়তক্ষেত্র 22টি, তাদের সকলের উত্তর সঠিক হয়েছে। ফলে আমি ধরে নিলাম এখন যদি আমি চারটার দিই সেম উত্তর আসবে। ফলে আপনাদেরকে বারংবার একই জিনিস দিয়ে আমি স্টার্ট করব না, তবে এটির আমি হোমওয়ার্ক দিয়ে দেবো যেন আপনারা এইগুলো সমাধান করতে পারেন। তাহলে আশা করি এই নিয়মটি ক্লিয়ার। যদি এই মূল ফিগারটা যদি একটা স্কোয়ার হয় তাহলেই কিন্তু এর দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর ইকুয়াল থাকবে। সেই ক্ষেত্রে বর্গ, চতুর্ভুজ এবং আয়তক্ষেত্রের মোট সংখ্যা বের করে এই কৌশলটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে। তো এইটা আশা করি ক্লিয়ার। এইটুকু যেহেতু ক্লিয়ার, তো চলুন আমরা পরবর্তী ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি। পরবর্তী ব্যাপার, যদি এখন আমি বলেছিলাম যে সমান হলে, এখন যদি আপনি দেখেন যে সমান নয়, কি নয়? সমান নয়, সমান নয়, অর্থাৎ আমরা 2 নম্বর যে টাইপটি পড়াবো সেই টাইপে যদি আমরা দেখি যে বর্গ এবং আয়ত যেখানে বের করতেছি সেটি সারি এবং আপনি কলাম করলেন, সেই কলাম করে সমান পেলেন না। অর্থাৎ এখনকার যেটি ব্যাপার সেটা হচ্ছে সারি ও কলাম সমান না হলে, কলাম সমান না হলে, অর্থাৎ সারি এবং কলাম এখন বলা হচ্ছে এটি যদি আপনার সমান না হয় তাহলে কি হবে? তো তাহলে এরকম একটি ফিগার আমি সহজে একটি প্রথমে আঁকিয়ে দেখাচ্ছি। আচ্ছা রেড কলম অনেকে প্রবলেম হচ্ছে, রেখে দিলাম একেবারে। এটা একটু আমি লিখে দেখাই দিচ্ছি, একটা ফিগার আঁকিয়ে দেখাই দিচ্ছি। মনে করেন আমরা এইভাবে দিচ্ছি, হ্যাঁ এইভাবে একটা দিলাম। এইটা খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। এখানে আছে একটা, এই দেখুন দুইটা, আর এই দিকে যদি আমি দেখতেছি তিনটা রয়েছে। আপনারা একটু কাইন্ডলি বলুন যে এই জায়গায় সারি এবং কলাম কি এক? দেখুন এই দিকে কিন্তু আছে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, এই দিকে আছে 1 ঘর এবং 2 ঘর। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর দৈর্ঘ্য এবং প্রস্থ সেম না, কি না? দেখুন দৈর্ঘ্য বরাবর কিন্তু 3 ঘর, প্রস্থ বরাবর 2 ঘর। এরকম একটি জায়গা থেকে যদি আপনাকে বর্গ নির্ণয় করতে বলে তাহলে আপনি কিভাবে করবেন সেটাই কিন্তু আপনাকে জানতে হবে। যদি এরকম সারি, অনেকে অনেক ধরনের কমেন্ট করতেছেন, তাহলে এরকম একটা জায়গা থেকে যদি আপনাকে বর্গ নির্ণয় করতে বলে তাহলে এই জায়গায় তখন আপনি বর্গ নির্ণয় করবেন, যেখানে দৈর্ঘ্য, প্রস্থ বা সারি এবং কলাম যেটা আছে সেটা কিনা সমান নয়। তখন আপনি যে কাজটি করবেন, খুব ভালো করে আমার এই কথাটি শুনবেন, কারণ রুলস লিখতে গেলে অনেক সময় লাগবে, তাই আপনারা একটু ভালো করে শোনার চেষ্টা করুন। দেখুন এই যে 3, এটা এই লাইনের বা দৈর্ঘ্যের লাইনের শেষটা না। আবার এই যে এখানকার যে 2, এটি কি প্রস্থের লাইনের শেষটা না। তাহলে নিয়ম হচ্ছে এই শেষেরটার সাথে শেষেরটা গুণ হবে। যেহেতু এইটা শেষে, এইটা শেষে, তাহলে এইভাবে আমরা 2 × 3, এবং আমরা এইভাবে কানেকশন দেখাবো। এই দেখুন 2 এর সাথে 3, কারণ 2 হচ্ছে প্রস্থ বরাবর শেষে, 3 হচ্ছে দৈর্ঘ্য বরাবর শেষে। এই শেষেরটার সাথে শেষেরটা কি করবো? গুণ করব। এখন এইটা কি হবে? যখন দেখবেন যে এই শেষেরটা নেই, তখন এই আগে পিছে গুণ করবেন, অর্থাৎ 1 আর 2 যেটা আছে এটাকে একটু গুণ করে দেবেন। তাহলে এখানে আপনারা জানেন 3 দুগুণে 6, 2 একে কি 2, তাহলে টোটালি যে হবে 8। ফলে এইখানে কিন্তু অ্যান্সার হবে 8টি। তাহলে অ্যান্সার কত হবে? 8টি। তো দেখি এইটা
কে কে আসলে বুঝছেন একটু জাস্ট দ্রুত আমাকে কমেন্ট করে জানিয়ে দিন। তাহলে এখন আমি কিন্তু আপনাদের আরেকটি প্র্যাকটিস করতে দেবো, ওকে? তাহলে এখানে কিন্তু গফুর ভাই এবং অনেকে না লিখেছে, বুঝলাম মানে কেন না লিখেছেন। তো এইটা কিন্তু ইজিলি আটটি, এই ব্যাপারটা আপনারা মোটামুটি ক্লিয়ার। এইটা যদি আপনারা ক্লিয়ার হয়ে যান, এইটা যদি আপনারা ক্লিয়ার হয়ে যান, তাহলে আমি এখন আপনাদের আরেকটি মানে প্র্যাকটিস করতে দিই। এই দিকে দিই চারটা, এই দিকে দিই চারটা, আর এই দিকে দেবো তিনটা। তাহলে চলুন এইটা করতে দিই, এইটা করলে আপনার খুব ইজি হয়ে যাবেন। তাহলে এখানে একটি, এই যে দেখুন দুইটি, এই দেখুন তিনটি, চারটি, আর এই দিকে দেখুন এই যে একটি, এই যে দেখুন দুই, তিনটি। তাহলে এই দিকে যদি আপনি লেখেন তাহলে এইটির মান হচ্ছে এক, এই ঘরে মান দুই, এই ঘরে মান তিন, এই ঘরে মান চার। এই দিকে লিখেছেন এক, তাই এটি হচ্ছে দুই, এটি হচ্ছে কি তিন। তাহলে এই জায়গায় দেখুন দৈর্ঘ্য বরাবর আছে 4 ঘর, প্রস্থ বরাবর আছে 3 ঘর। তাহলে 4 আর এবং 3 যেহেতু ইকুয়াল না, তাহলে এটাই কিন্তু আমাদের সেই সারি এবং কলাম সমান হলো না। যদি সমান না হয় তাহলে এখন এটির উত্তর কত হবে, এই উত্তরটি কিন্তু আমি আপনাদের থেকে আশা করতেছি। এই উত্তরটি কিন্তু আমি আপনাদের থেকেই নেব, কারণ এই উত্তরটি আপনারা যদি সঠিক দিতে পারেন তাহলেই কিন্তু আমি বুঝবো যে আপনারা ব্যাপারটি ক্লিয়ার হতে পেরেছেন, ওকে? তো দেখি, স্যার আমার কমেন্ট কি দেখা যাচ্ছে না? আসলে আমি মানে আপনি তো পেইড ব্যাচ স্টুডেন্ট, এই কারণে কিন্তু বারংবার কমেন্ট দেখতে গেলে ক্লাসের ইন্টেনশন নষ্ট হয়। এই কারণে কিন্তু বোঝেন যেভাবে ক্লাস নিই আর কি, কমেন্ট তো সবসময় দেখতেছি না। আপনার এটা উত্তর করার একটু চেষ্টা করুন প্লিজ, এটা একটু উত্তর করার চেষ্টা করুন যে এটার উত্তর কত হবে, এটার উত্তর কত হবে। আমি আরেকবার বলতেছি, এখানে একটু দেখুন যে এইটা হচ্ছে তিন, এটা হচ্ছে কত চার, তাহলে এইটা শেষে, এইটা শেষে, তাহলে এই শেষেরটার সাথে এই শেষেরটা গুণ হবে, তার মানে 3 গুণ 4 ইকুয়াল টু কত 12। এরপর দেখুন এই যে শেষেরটার সাথে এই শেষেরটা গুণ হবে, খুবই সহজ, 2 গুণ 3 ইকুয়াল টু কত 6, এইটার সাথে এইটা, তাহলে একটু আমরা মিল করে এটার সাথে এটা, এইটার সাথে এটা। এখন কি আছে আর কি উপর নিচ আছে, নেই। যখন উপর নিচ থাকবে না তখন কিন্তু এই পাশাপাশি গুণ হবে, অর্থাৎ এখানে 1 গুণ 2 ইকুয়াল টু কত 2। তাহলে 12 আর 6 18, 2 কত 20। তাহলে এই যে 20 যে পেলাম 20টি, এটি কিন্তু কাঙ্ক্ষিত উত্তর। আশা করি এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার, যে যখন এভাবে সারি কলাম দৈর্ঘ্য প্রস্থ ইকুয়াল হবে না, তখন এভাবে আমরা এই সংখ্যাগুলো লিখবো দৈর্ঘ্য বরাবর, প্রস্থ বরাবর, এই শেষেরটার সাথে শেষেরটা, তার আগেরটা সাথে তার আগেরটা, যখন এবার শেষ হয়ে যাবে তখন এই পাশাপাশি দুটো গুণ করে, সবগুলো গুণ করার পরে এই যে যোগফল যেটি পাবো সেটি কিন্তু হবে বর্গ সংখ্যা। সেটি কি হবে বর্গ সংখ্যা। আশা করি এটুকু আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। অনেকে তো অনেক ভালো উত্তর করেছেন, আমি খেয়াল করি, সরি। হাফসা আপু, আনিসা আলো আপু, আজিজুর রহমান ভাই, তানজিব বয়ান ভাই, জুথি আপু সহ শাকিল ভাই, পাখি ইসলাম আপু এবং স্বাধীন শাহ দাদা, সকলের উত্তর সঠিক হয়েছে যারা 20 বলেছেন। এখন আমি আরেকটু ভিন্ন এবং ব্যতিক্রমী একটি দেব, যেটি যারা পারবে তারা আসলে রিয়েল গুরু। এইগুলো যারা পারছে তারাও গুরু, বাট এখন যেটি দেব তারা হচ্ছে রিয়েল গুরু, রিয়েল। তো দেখি কে কে আজকের এই ক্লাসের রিয়েল গুরু হতে পারে। এখন এইটা যারা পারবে তারাই তারাই কি হবে রিয়েল গুরু হবে। তো চলুন একটু আপনাদের রিয়েল গুরু বানানোর আমি চেষ্টা করতেছি। তো এই জায়গায় খুব ভালো করে বোঝার চেষ্টা করতেছি, এইভাবে দিয়ে দেখি। আহ দাগ যে বাঁকা হচ্ছে কেন, এইগুলোর ক্ষেত্রে আমরা যেটা দেবো এইদিকে 5 3, আচ্ছা আর একটু বড় করে নিই, আর এইদিকে এইভাবে দিয়ে, তাহলে এইভাবে দেখুন আমি কি করতেছি এখানে। এখানে আমরা টোটালি 5টি ঘর বানাবো, এই একটি, এই যে দুইটি, এই যে তিনটি, এই যে চারটি, পাঁচটি, আর এইদিকে বানাবো তিনটা, এই যে একটা, আর এই যে মনে করুন যে কয়টা তিনটা। তাহলে একটু ভালো করে খেয়াল করুন, এই দিকে দৈর্ঘ্য বরাবর আমরা দেখি 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর এবং কি 5 ঘর, আর প্রস্থ বরাবর আছে 2 এবং 3 ঘর। এখন আপনারা এইটির উত্তর কত হবে এইটি একটু জানাবেন। এইটি যাদের হয়ে যাবে তারা আবার এইটার উত্তর জানাবেন। অনেকে বলতে পারবেন ভাই শুধু এদিকে বড় করতেছেন, তারা আবার রাগ করতে পারে, অনেকে আবার রাগ করে, বুঝছেন, একই রকম কাজ করলে। তো তাদের জন্য এইটা বানাইতেছি, এই যে নিচের দিকে অনেক বড় করে দিলাম, অনেক বড় করে দিলাম। এখান থেকে আমরা দিলাম হচ্ছে যে এই এক, এই যে দুই,
আর এই যে 3টা, আর এই দিকে দিয়ে 6টা দেব, 1টা 2টা 3টা 4টা 5টা, এরপর দিলাম 6টা দিলাম। ওকে, তো এই ক্ষেত্রে কি হবে, তাহলে এখানে লিখলাম 1 2 3, এখানে লিখলাম 2 3 4 5 এবং কি 6। এখন এখন দেখবো যে আহ, কে কে এই উত্তরগুলো পারছে, কে কে উত্তরগুলো পারতেছে, সেই ব্যাপারটি কিন্তু জানার চেষ্টা করবে। কে কে এই উত্তরগুলো পারতেছে সেই ব্যাপারটি কিন্তু এখন যেটা পারবে সে কিন্তু রিয়েল গুরু। তো দেখি কে কে আসলে রিয়েল গুরু হতে পারে। হাফসাপু বলতে ফার্স্টেরটা 26টা হবে। হাফসাপু কিন্তু বিশাল ব্রিলিয়ান্ট। থ্যাংক ইউ হাফসাপু। আপনার উত্তর হয়েছে কিনা এখনই বলবো না, কারণ অনেকেই সেম কমেন্ট করে। তো আপনার সকলে একটু বলুন। এখন এখানে যেটা প্রবলেম হবে সেটা একটু বলি। আপনি যখন করবেন এই 3-এর সাথে 5 করবেন, খুবই ভালো। এই যে 2-এর সাথে এই 4 করবেন, এরপরে আপনার যে প্রবলেমটি হবে যে এরপরে কি হবে। তাহলে দেখুন, তাহলে আমরা আপাতত এটুকু যদি গুণ করে ফেলি, 3 আর 5 এটি যদি আপনি করেন তাহলে হবে কত, 15। এরপর দেখুন 2 এবং 4 যদি আপনি গুণ করেন তাহলে কিন্তু হবে কি 8। তাহলে এই যে 15 এবং 8 এই পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন 23টা। এখন প্রবলেম হচ্ছে যে আপনি এইটা কি করবেন। এখন তো এই দিকের সাথে কিছু মেলে না, আবার পাশাপাশি মেলে না, কি করবেন। এইটা একটু বুঝাই দিচ্ছি। এইটা একটু বুঝাই দিতে, যখন এবার কাপল হারিয়ে যাবে, এইটা জোড়া হচ্ছে এইটা, কোনো সমস্যা নেই। এইটা জোড়া হচ্ছে এইটা, কোনো সমস্যা নেই। এরপর যেহেতু এখানে 3টা আছে, বাট আপনি এক সেট আর গুণ করার সুযোগ আছে, তখন যেটি করবেন, এখানে শেষ কোনটা ভাই, এখানে শেষ কিন্তু 3, এখানে শেষ কোনটা, এটা কিন্তু 1। তাহলে এই যে 2, এই 2 এখানে কোনো কাজে লাগবে না, এই 2 এখানে কোনো কাজে লাগবে না। এটাই কিন্তু এই ফিগারটা ট্রিক ছিল, কারণ আমরা কিন্তু বলেছি এই শেষেরটাতে শেষেরটা, ওই হিসাবে। তাহলে দেখুন তো, এইটার সাথে এইটা যেহেতু শেষে, তাহলে এর মাথায় যেটা আছে এটা 1, অর্থাৎ এই মাঝে যে 2 এটির কোনো কাজে লাগবে না, কারণ এইটার সাথে কিন্তু এখন এই লাস্টেরটা চলে যাবে। ওকে, এই দুটা কোনো কাজে লাগবে না। এই জন্য এখানে আপনার এখন 1 × 3 = 3, এবং টোটালি যারা 26 বলেছেন তাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে। যারা টোটালি 26 বলেছেন তাদের উত্তর থেকে সঠিক হয়েছে। ওকে, সঠিক হয়েছে। তো দেখি কে কে 26 বলেছেন। পরেরটার উত্তর অনেকেই কেউ 29 বলতেছেন। একটু বলি, এটা সঠিক উত্তর হবে 26। সঠিক উত্তর কত হবে, 26। কেন 26 হবে, কারণ দেখুন এই 1 এবং 3 এইটা দেখুন প্রথমে রয়েছে, বা এইটা দেখুন এই হিসাবে দেখুন এইটা প্রান্তে, এই প্রান্তে সাথে এই প্রান্ত হবে। এই জায়গায় যে 2 আছে এটার কোনো হিসাবে পড়বে না, কারণ ওর কোনো জোড়া নেই, ওর কোনো কি নেই, জোড়া নেই। ফলে এই জায়গায় যেটি আপনারা পেলেন সেটির কিন্তু সঠিক উত্তর 26 হবে। এখন এই ব্যাপারটি তো আপনার শেখা হয়ে গেল। এই ব্যাপারটি শেখার পরে এখন আপনারা জাস্ট পরের এটা উত্তর কত হবে এটা একটু জানতে চাইতেছি। এইটার উত্তর কত হবে, যেহেতু আমি এইখানে যতটুকু সমস্যা হয় সেটি বলে দিয়েছি, এখন কিন্তু আপনাদের আর কোনো সমস্যা নেই। এখন আপনারা বলুন যে পরেরটার উত্তর কত হবে, পরেরটার উত্তর কত হবে। সেকেন্ডটা 28 হবে। হাফসাপ একটু ভালো করে দেখেন তো, সেকেন্ডটা 28, আমার জানার মধ্যে 28 হবে না। হ্যাঁ, তো এই জন্য একটু আপনারা ভালো করে দেখেন যে কত হবে, 318 10, না না, একটু একটু ভালো করে দেখুন। পরেরটা আমি কারোর সঠিক উত্তর পাইতেছি না, পরেরটার কারোর সঠিক উত্তর পাইতেছি না। সেকেন্ড যেটা সেটার কারোর সঠিক উত্তর আমি পাইতেছি না, খুব হতাশ। আপনার প্লিজ কেউ ভালো উত্তর করে আমাকে খুশি করুন। মিনা মুন্নি আপু খুব ভালো উত্তর করেছে, আমি খুবই খুশি আপনার প্রতি যে আপনি 32 বলেছেন। 32 ইজ দ্য রাইট অ্যান্সার ফর সেকেন্ড নাম্বার। ওকে, কারণ এখানে দেখুন এইটা যেহেতু 6 এটা শেষে রয়েছে, এইটা 3 শেষে রয়েছে, তাহলে এই 6 সাথে 3-এর গুণ করে দিন, তাহলে 6 × 3, 3 6 কত 18, খুবই ভালো। এই 5-এর সাথে এই 2-এর গুণ করে দিন, তাহলে 5 × 2 = 5 × 2 = কত 10। এখন তাহলে কি এই যে প্রথমটার সাথে এই যে প্রথমটা, তাহলে এই যে এটা যদি গুণ করি তাহলে আমরা এখানে পাইতেছি 4 × 1, তাহলে 4। তাহলে দেখুন 28 আর 10, তাহলে 18 আর 10 28, আর তার সাথে 4 যোগ করলে 32। ফলে 32 ইজ দ্য রাইট অ্যান্সার ফর দিস কোশ্চেন। আশা করি আপনারা ক্লিয়ার যে পরের যেটি আছে সেটি কিন্তু 32 হবে। তাহলে আপনার এই যে 2 এবং 3 এইগুলো কিন্তু এখানে কোনো কাজে লাগতেছে না, কারণ এদের কোনো জোড়া নেই। এখন আপনি বলতে পারেন স্যার এইটা দিয়ে এটা করা যাবে না, কারণ এই যে আপনার এটা কখনোই
ও আচ্ছা এই কথা বলেন, এটা কখনোই মনে করেন যে এই যে একই লাইনে যেটা আছে, যেহেতু এটা প্রস্থ বরাবর আছে, তাই এইগুলোকে এখন আপনি গুণ করতে পারবেন না। বুঝছে অনেকেই 3 এবং 6 সেটিও গুণ করতে করা যাবে না, এইটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, যেহেতু এর তিনটা শেষ হয়ে গেছে, আর এখানে কোনো গুণ করা যাবে না, এইগুলোকে আর অতিরিক্ত কোনো গুণ করা যাবে না। ফলে এইটার উত্তর আশা করি আপনারা ক্লিয়ার, যে এখানে যে সমস্যাটি হয় সেই সমস্যাটা আশা করি আপনারা ক্লিয়ার। এই পর্যন্ত যদি আপনারা ক্লিয়ার হয়ে যান, প্লিজ একটু কাইন্ডলি কমেন্ট করে আপনারা ক্লিয়ার লিখুন, তাহলে কিন্তু আমরা পরবর্তী যে টাইপ সেই টাইপ নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। ওকে, পরবর্তী টাইপ নিয়ে আমরা আলোচনা করব। জাস্ট এইটুকু ক্লিয়ার কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এইটুকু ক্লিয়ার কিনা। এইটুকু ক্লিয়ার হয়ে গেলে আমরা পরবর্তী যে টাইপ আছে সেই টাইপটি নিয়ে কিন্তু আলোচনা করব। ওকে, এখন যেহেতু আমরা এই যে সবগুলোতে এই যে 26 এগুলো বর্গ নির্ণয় শিখলাম, অর্থাৎ এতক্ষণ ধরে এই যে পরের যে নিয়মটি ছিল সেই নিয়ম আমরা যতটুকু আলোচনা করেছি সবগুলো কিন্তু বর্গ নির্ণয়ের কৌশল নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ আপনি কিভাবে বর্গ নির্ণয় করতে পারবেন সেটি কিন্তু আলোচনা করেছি। তো বর্গর পাশাপাশি যেহেতু পরীক্ষাতে আপনার আয়ত আসবে, কি আসবে? আয়ত। তো চলুন এখন একটু হেডলাইন দিন যে আয়ত নির্ণয়, অর্থাৎ এখানে শুধুই আমি আয়তক্ষেত্র নির্ণয় করব। এটা খুবই ইজি, খুবই ইজি। আয়তক্ষেত্র নির্ণয় করে খুবই ইজি, এবং বারংবার মনে হয় যে সারা জীবন যদি কোনো কাজকর্ম না থাকতো তাহলে খুব মজা করে আয়তক্ষেত্র গুনতাম। ওকে, এরকম একটা জিনিস মনে করেন যে আছে, যে 1 2 3 4 এই জায়গাতে আপনাকে বলেছে এখানে টোটাল কতটি আয়তক্ষেত্র আছে। তাহলে দেখুন এখানে আপনি জাস্ট কিচ্ছু করবেন, ঘর আছে কয়টা? একটা। এই আছে কয়টা? দুইটা। এই আছে তিনটা। এই আছে চারটা। তাহলে আপনার যেটি কাজ, এই যে যে চারটি ঘর আছে এইভাবে 1 2 3 4 লিখে ফেলা। এরপর আপনার জাস্ট কাজ সেটা হচ্ছে 1+2+3+4। তার অর্থাৎ এইগুলো যে সংখ্যা আছে তাদের যোগফল নির্ণয় করা। দেখুন 1 আর 2 3, 3 আর 3 6, 6 আর 4 কত? 10। অর্থাৎ এই জায়গায় যেটা উত্তর সেখানে 10টা এই জায়গায় আয়ত রয়েছে, 10টি আয়ত রয়েছে, 10টি আয়ত ক্ষেত্র রয়েছে। ওকে, 10টি আয়ত ক্ষেত্র রয়েছে। এটা গেল একটা প্রসিডিউর। যদি এখানে আপনি দেখবেন 10টা, কিন্তু যদি এমন হতো, যে এমন যদি হতো, কেমন হতো বলুন তো? পাখির মতো না, যদি এমন হতো সেটা হচ্ছে এই দিকে 1টি 2টি 3টি 4টি আছে, তাহলে 1 2 3 4। ওকে, দেখুন নিচের দিকে আবার আরেকটি লাইন রয়েছে, তো নিচের দিকে এই লাইনটি কত? তাহলে আপনার যেটা কাজ, এই যে 1 2 3 আর 3 6 আর 4 10, এই দিকে যে যোগফল সেটা 10। দৈর্ঘ্য বরাবর যোগফল কত? 10। প্রস্থ বরাবর যখন আপনি আসতেছেন তাহলে 1 আর 2 এই প্রস্থ বরাবরের যে যোগফল সেটি কিন্তু 3। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এই জায়গায় দেখুন, এই যে দৈর্ঘ্য 10, প্রস্থ কত? 3। তাহলে এই যে টোটালি আয়ত রয়েছে 30টা। কয়টা? 30টা। আশা করি এটুকু ক্লিয়ার। যখন এভাবে এখানে শুধুই দৈর্ঘ্য বরাবর ছিল, প্রস্থ বরাবর যদি আপনি ধরে নাও তাহলে মনে করেন যে একটা আছে, জাস্ট একটা আছে, আর এইটুকু সমান ছিল 10। এইখানে এটা উত্তর ছিল 10 × 1 সমান কত? 10। কিন্তু এই জায়গায় যেহেতু দৈর্ঘ্য বরাবর যেগুলো আমি পেয়েছি সেইগুলো যোগফল 10, প্রস্থ বরাবর যেগুলো পেয়েছি সেইগুলো যোগফল 3, দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে যে 30 পাচ্ছি সেই 30 কিন্তু এখানকার আমাদের অ্যান্সার। এইটুকু যদি আপনি ক্লিয়ার হয়ে যান তাহলে এখন আমি আপনাকে কয়েকটি করতে দেব, আপনারা খুব সহজ এইটা একটু আমাকে করে জানান যে এই জায়গায় উত্তরটি কত হবে। আচ্ছা এখানে ফিগারটা আঁকানো সম্ভব, এইগুলো একটু করে বলুন তো এইটা উত্তর কত হবে। আমি কিন্তু আয়তক্ষেত্র নির্ণয়ের কথা বলেছি। ওকে, বর্গ নয় কিন্তু, আমি কিন্তু আয়তক্ষেত্র নির্ণয়ের কথা বলেছি। তাহলে এইগুলো উত্তর কত হবে সেটা একটু আমাকে জাস্ট কাইন্ডলি কমেন্ট করে জানান। এখানে উত্তর কত হবে? এই যে ঘরটি আপনি পেলেন, আমি আপনাদের সুবিধাতে নাম্বার দিয়ে দিচ্ছি 1 2 3 4, এরপর 2 3। তাহলে এইটা উত্তর কত হবে সেটা একটু কাইন্ডলি কমেন্ট করে জানান। এখানে কতটি কতটি আয়ত রয়েছে, এখানে অ্যান্সার কত হবে একটু দ্রুত কমেন্ট করে জানান। তাহলে আমি আজকে কারা কারা গুরু হবে সেই ব্যাপারটি কিন্তু এখনই ঘোষণা করে দেবো। যারা যারা সঠিক উত্তর দিতে পারবেন তারা কিন্তু সকলেই গুরু হতে পারবেন। তো দেখি এটা কে কে পারে, এটা কে কে পারে।
জাকিরুল হাসান ভাইয়া বলতেছে 60 হবে। আমি আরো অনেকের উত্তর আশা করতেছি যে আসলেই কত হবে। ওকে, তো সকলে একটু প্লিজ একটু এটার উত্তর করার চেষ্টা করুন। যদি আমি ভালো রেসপন্স না পাই তাহলে আমি ভেবেছিলাম আজকে রম্বস, এরপর সামন্তরিক, এরপরে আজকে আলোচনা করব কি নিয়ে বলুন। আজকে এছাড়া আলোচনা করব ত্রিভুজ নিয়ে, এবং ত্রিভুজ রিলেটেড প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, নানা টাইপের ত্রিভুজ আছে, কিন্তু আসলে যদি আপনারা ভালো রেসপন্স না করেন সেই ক্ষেত্রে কিন্তু আর আমি আপনাদের জন্য সেই কষ্টটি করব না। তো সকলেই অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করুন যে এই জায়গায় উত্তর কত হবে। ও আচ্ছা, এখানে অনেকে উত্তর করেছে তো। হ্যাঁ, এই যে নিশু আপু, তানজিব অয়ন ভাই, মাহফুজ আপু, কানিজ ফাতিমা আপু, গফুর ভাই, হাফসা আপু, মেহেদি, মিশু আপু, মাহবুবুর রহমান, হিমেল ভাই, স্বাধীন, সরি আমি আসলে অনেকের কমেন্ট খেয়াল করতে পারিনি, সরি। তাহলে এইগুলো যোগ করলে আমি পাইতেছি 10, আর এখানে 1 আর 2 3 আর 3 যোগ করলে কত 6। তাহলে অ্যান্সার হইতেছে 10 ইন্টু 6 সমান কত 60। 10 ইন্টু 6 সমান 60। বুঝে গেছেন? 10 ইন্টু 6 সমান 60। আচ্ছা বুঝছি আমি। আসলে অনেক এই ফোনে একটু কমেন্টে ঝামেলা হচ্ছে, ফলে আমি আরেকটি ফোন নিয়ে নিলাম যেন এই কমেন্টগুলো আমাদের আর কোনো সমস্যা না হয়। তো এইটুকু যদি ক্লিয়ার হয়ে যায়, একটু আমাকে কাইন্ডলি ক্লিয়ার লিখে জানিয়ে দিন। এইটুকু যদি ক্লিয়ার হয়ে যায়, কাইন্ডলি একটু আমাকে ক্লিয়ার লিখে জানিয়ে দিন। তাহলে তাহলে আমি আপনাদের পরবর্তী যে টাইপ সেই টাইপগুলো আলোচনা করবে। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে রম্বস এবং সামন্তরিক। তো সব থেকে মজার যে ব্যাপার সেটি হচ্ছে রম্বস এবং সামন্তরিক যেটা আছে এটির কোনো আলোচনার দরকার আছে বলে মনে করি না। কারণ আপনারা জানেন যে বর্গক্ষেত্র যেটা আছে সেটা একটু বাঁকা হইলে, সেটা একটু চাপ খেলেই বর্গ হয়ে যায় রম্বস। আর আয়তক্ষেত্র যদি একটু ধরে বা কোনো একটি মাধ্যমে যদি একটু চাপ খায় তাহলে কিন্তু সেটি হয়ে যায় সামন্তরিক। ফলে আপনি যেভাবে আয়ত নির্ণয় করেছেন ঠিক একইভাবে সামন্তরিক নির্ণয় করতে পারবেন। খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। মনে করেন সাপোজ এটা একটা বর্গ, এটা একটা কি বর্গ, তো এইটা যেহেতু একটা বর্গ, যখন এই যে এরকম একটা জিনিস আছে এটা এবার চাপ খেয়ে গেল, এরকম যদি এবার চাপ খেয়ে যায় কি হয় বলুন তো? কোন এরকম সোজা যদি চাপ খেয়ে যায়, চাপ খেলে এই জিনিসটা একটু হালকা জাস্ট বাঁকা হয়ে যায়, কি হয়ে যায় বাঁকা হয়ে যায়। অর্থাৎ এই যে যেটা বর্গ ছিল সেটাই কিন্তু আলটিমেটলি রম্বস হয়ে যায়। অর্থাৎ বর্গের যেমন 4টি বাহু সমান, রম্বসেরও 4টি বাহু সমান। পার্থক্য হচ্ছে বর্গের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি, কিন্তু রম্বসের কোনো অ্যাঙ্গেলে 90 ডিগ্রি নয়। ফলে দেখলাম যে এইটা যদি হয় বর্গ, এইটা যদি হয় রম্বস, রম্বস, তাহলে আপনি যেভাবে বর্গ নির্ণয় করেছেন ঠিক একই প্রসিডিউরে রম্বস বের করতে পারবেন। ফলে এটি আমরা বারংবার শেখাবো না। যেমন আমরা যদি এই টাইপের একটা ফিগার যদি আপনাকে দেখাই, এই টাইপের একটা ফিগার যদি সাপোজ দেখায়, এখানে দেখুন একটা, এই দেখুন তিনটা, এবার এই দেখুন একটা, এই তিনটা, তখন কি করবেন 1 2 3। তাহলে বর্গ নির্ণয় টেকনিকে 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার যোগ কি 3 স্কোয়ার, তাহলে 1 যোগ 4 যোগ কত 9, তাহলে এখানে উত্তর কত 13। যেহেতু এখানে বর্গ নির্ণয় করলে আপনি 13টি পাইতেন, তাহলে এখানে কিন্তু 13টি রম্বস হবে। অর্থাৎ এটার জন্য কোনো আলাদা নিয়ম নেই, যাহা বর্গ তাহাই এখানে রম্বস। অন দা আদার হ্যান্ড আপনারা জানেন এই যে আয়তক্ষেত্র যেগুলো রয়েছে, এই আয়তক্ষেত্র নর্মালি একটা দোকান এরকম আছে, ঝড় একটু চাপ খেয়ে বাঁকা হয়ে গেল, এই জিনিসটা ঝড়ের চাপ খেয়ে বাঁকা হয়ে গেল, তখনই কিন্তু সেটি একটি সামন্তরিক হয়ে যায়। কি হয়ে যায়? তখনই কিন্তু সেটি একটি সামন্তরিক হয়ে যায়। তাহলে যাহা আয়তক্ষেত্র তাহাই কি সামন্তরিক। জাস্ট আবার এই জিনিসকে যদি ঠেলা দিয়ে সোজা করে দেয় তাহলে কিন্তু আবার এরকম হয়ে যাবে। জিনিস কিন্তু একই, জাস্ট অ্যাঙ্গেলটা একটু পার্থক্য রয়েছে। ফলে আপনি এই জায়গাতে কিছুক্ষণ আগে যেভাবে আয়ত নির্ণয় করলেন 1 যোগ 2 3, তারপর 1 যোগ 2 করলেন, এখানে কত 3 আর 2 5 6, আর এখানে কত পেলেন, এখানে পেলেন 3, তাহলে এখানে 3 6 18। এখানে সিমিলারলি যদি এই সেম জিনিস যদি থাকতো, এবার সেম জিনিস যদি থাকতো সেম উত্তর হতো, তাহলে এখানে আমরা এটা লিখতে পারি যে আয়ত আয়ত ইকুয়াল সামন্তরিক। অর্থাৎ আয়ত আপনি যেভাবে বের করেছেন ঠিক সেই একই প্রসিডিওরে আপনি সামন্তরিক বের করতে পারবেন। তাহলে এটি নিয়ে আর কোনো কথা বললাম না। রম্বস এবং সামন্তরিক আপনার অটোমেটিক শেখা হয়ে গেল বর্গ এবং আয়ত নির্ণয়ের মাধ্যমে। তো এইটা যেহেতু আপনাদের ক্লিয়ার হয়ে গেল, তাই তাই এখন আমরা পরবর্তী টপিকসে চলে যাব। কোথায় চলে যাব? পরবর্তী টপিকে চলে যাব, যে টপিকটি নিয়ে অনেক বেশি প্রবলেম হয় সেই টপিকটি নিয়ে একটু আলোচনা করব। সেই টপিকটির একটু আপনার নাম দিন উপরে, সকলে ত্রিভুজ
এই উপরে সকলে একটু হেডলাইন দিন, এটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ বিভিন্ন চাকরি পরীক্ষায় সব থেকে বেশি আসতে দেখা গেছে ত্রিভুজ নিয়ে, অর্থাৎ ত্রিভুজের সংখ্যা নির্ণয় নিয়ে এইটা থেকে সব থেকে বেশি প্রশ্ন কিন্তু আসতে দেখা গেছে। তো এখান থেকে আপনি ত্রিভুজের ক্ষেত্রে যে কাজটি করবেন, একেবারে সহজ কিছু যদি দেখায়, দেখুন এই যে মনে করেন একটা ত্রিভুজ এই টাইপের আছে, হ্যাঁ, এরপরে মনে করেন যে আপনি আরেকটি ত্রিভুজ দেখলেন এই টাইপের, এই যে দেখুন এই শীর্ষবিন্দু এই যেখানে একটা আর এই যেখানে একটা তৈরি হলো। এরপরে মনে করেন আপনি আরেকটি দেখলেন, হ্যাঁ, এইগুলো কেমন হলো বলুন, এই যেখান থেকে একটা, এই যেখান থেকে দুইটা, এই যেখান থেকে তিনটা, এই যেখান থেকে চারটা, যদি এরকম ত্রিভুজ থাকে, তাহলে এখানে মোট ত্রিভুজ যদি আপনি দেখুন এইটা কিন্তু ইজিলি গুনতে পারবেন, যে এখানে একটা রয়েছে, এখানে একটা দুইটা, আর এই বড় ত্রিভুজ মিলে একটা তিনটা। কিন্তু এইটা যদি আপনার গোনা খুবই টাফ হবে, কারণ কি দেখুন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই বড় একটা পাঁচটা, এরপর দেখুন এই যে এইগুলো মিলে একটা, এবার এইগুলো মিলে একটা, এবার এই তিনটা মিলে একটা, এই তিনটা মিলে একটা, মানে ঘিচিমিচি হয়ে যাবে, খুব প্যারা হয়ে যাবে, ওইভাবে গুনলে ভুল হওয়ার অনেক বেশি সম্ভাবনা আছে, কারণ অনেক কিছু তখন আর খুঁজে পাওয়া যায় না। তাই যদি এরকম হয় যে জাস্ট এই শীর্ষবিন্দু থেকে এই যে ভূমি বরাবর যে রেখাটি চলে আসছে, যদি এইভাবে অনেকগুলো ভাগে কোন একটা ত্রিভুজ বিভক্ত থাকে, এটি আপনি বুঝতেই পারছেন তিনটা হবে, কারণ কি একটি দুটা মোট একটা, তো এইগুলো নির্ণয়ের টেকনিক সে আয়তের মতো জাস্ট এই এক আর যোগ দুই করে দেবেন, তাহলে এটার উত্তর হবে কি তিন। তাহলে এখানে বলতো কয়টা আছে, এটা একটা, এটা দুইটা, এখানে তিনটা, এখানে আমি দেখতে পাচ্ছি এখানে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। ফলে আপনারা একটু জাস্ট বলুন যে 2 এবং 3 নম্বর প্রশ্নের যে আছে, 2 এবং 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কত হবে, 2 এবং 3 নম্বর প্রশ্নের উত্তর কত হবে, সেটা একটু আপনারা কাইন্ডলি কমেন্ট করে জানান। 2 এবং 3 নম্বর প্রশ্নের উত্তর কত হবে অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানাবেন, দেখি কার কার উত্তর সঠিক হয়, কার কার উত্তর সঠিক হয়। হ্যাঁ, এই তো খুব ভালো উত্তর বলেছেন তৌহিদুল ইসলাম ভাই, স্মৃতি সহ্য অনেক কথা আমি এখানে শুনতেছি। তো এইগুলো দেখি কার উত্তর সঠিক হয়। কমেন্ট কি আমি দেখতে পারতেছি না নাকি বুঝলাম না। হ্যাঁ, আশাদুল ভাই বলতে 6, আমি বলতেছি এইটার উত্তর কত হবে, এই যে এইটার উত্তর কত হবে এবং এইটার উত্তর কত হবে, সেইগুলো জাস্ট একটু আমাকে জানাবেন কোনটার উত্তর কত হবে। তাহলে এটা খুবই ইজি, যেহেতু এখানে তিনটি রয়েছে, তাই 1+2+3, এটার উত্তর জাস্ট কত, তাহলে দেখুন 1 আর 2 কত, 3 আর 3 কত, 6, শেষ। এরপরে দেখুন এটার উত্তর কত হবে, এইটার উত্তর দেখি কে কে পারে। কারো কমেন্ট আমি কেন দেখতে পারতেছি না, কারণ বেশি তো, এটা তো অবশ্যই পারার কথা, অবশ্যই হয়তো অনেকে কমেন্ট করছে, ও আচ্ছা এই যে দারুণ কমেন্ট করছে, এখন তো আমি খেয়াল করছি যে বিশেষ করে তহমিনা মুন্নি আপু কমেন্ট করেছে, তারপরে হচ্ছে আপনার আনিশা আলো আপু কমেন্ট করেছে, খুকি আপু বলছে 6-15, গুড গুড, নাবিলা মজুমদার এবং সাগর হোসেন ভাই সকলের কমেন্ট আমি আসলে খেয়াল করি, সরি। তো এইটুকু আশা করি আপনারা ক্লিয়ার যে এটা 1+2+3+4+5, তাহলে কত, আমরা জানি 1 থেকে 4 পর্যন্ত যোগ করলে 10, 10 আর 5 কত, 10, আর এই যে 5, তাহলে টোটাল আমি পাইতেছি 15, কত, তাহলে পরের গুলো উত্তর 15টি। এই পর্যন্ত কারো কোনো ঝামেলা হয় না, এইগুলো ইজি। এখন সারা তো বোঝেন আপনি সহজে মার্ক দিতে চাইবে না, কিভাবে আসলে আপনাকে পরীক্ষাতে বাদ দেওয়া যায়, এটাই কিন্তু স্যারদের একটি অন্যতম প্রধান ইন্টেনশন। তাই স্যাররা তখন করবে কি জানেন, হুট করে এই যে এখানে একটা দাগ দিয়ে দেবে, খুবই ভালো, এই যে এখানে একটা দাগ দিয়ে দেবে, এই যে এখানে একটা দাগ দিয়ে দেবে, তখন কি হবে, তখন কিছুই হবে না, আপনি দেখবেন যে এই দিকে কয়টা ঘর রয়েছে, একটা দুইটা, তাহলে জাস্ট এই যে এটা উত্তর 3 পাইলেন, যেহেতু 3 পাইছেন, এইটুকু সমান 3, তাহলে এখানেও দেখুন এই যে একটা দুইটা এবং এই নতুন ভাবে আরো তিনটা ত্রিভুজ তৈরি হয়। সহজ কথা, যখন আপনি এভাবে একটা দাগ দিয়ে দেবেন, আগে যত ছিল ঠিক সমসংখ্যক নতুন ত্রিভুজ তৈরি হচ্ছে, ঠিক সমসংখ্যক নতুন ত্রিভুজ তৈরি হয়। ফলে আপনি তখন দেখবেন 1 ঘর 2 ঘর রয়েছে, ফলে এই 3-এর সাথে উত্তর হবে 6, 3-এর সাথে উত্তর হবে কত, 6। সিমিলারলি এখানে যেহেতু আগে আমি দেখতে পাচ্ছি আগে ছিল 6টা, ফলে এখানে যেহেতু 6টা, এই দাগ দেওয়ার ফলে দেখুন এই যে আগের মতো একটা মিনি আগের মতো তৈরি হলো না, ফলে আবার কিন্তু এখানে 6টা হবে, অর্থাৎ যেহেতু 1 ঘর 2 ঘর রয়েছে, ফলে এখানে উত্তর তখন হয়ে যাবে 12। এইখানে দাগ দেওয়ার ফলে যেহেতু আগে ছিল 15, দেখুন 15, আবার এই এই যে উপরে অংশটা দেখতে কিন্তু বড়টার মতোই, ফলে এখানেও কিন্তু 15টা তৈরি হবে, অর্থাৎ টোটালি কিন্তু আলটিমেটলি তৈরি হবে 30টা। এরপর স্যার আরো দাগ দিয়ে দিতে পারে, এখানে আরেকটা দাগ দিয়ে দিতে পারে,
এখানে আরেকটি দাগ দিয়ে দিতে পারে, এখানে আরেকটি দাগ দিতে পারে, তখন কি করবেন? তখন কিছুই না, যে এইটুকু সমান 15, এইটুকু সমান কত? 15। দাগ আছে করে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে 15 গুণ 3, তাহলে উত্তর হবে কত? 45। এই জায়গায় আমি দেখতে পাচ্ছি যে এইটুকু সমান 6, তাহলে 1 2 3, তাহলে 3 6 কত? 18। এইটুকু সমান 3, তাহলে 1 2 3, তাহলে 3 3 কত? 9। এইভাবে কিন্তু ইজিলি আপনি এই উত্তরগুলো করতে পারবেন। অর্থাৎ জাস্ট প্রথম লাইনটা যদি ক্লিয়ার হয়ে যান, ওই সংখ্যাগুলো যোগ করে যাবেন, সেটা উত্তর। আর এইভাবে যতটা এইভাবে দাগ থাকবে, যত এইভাবে দাগ থাকবে, আপনি দেখবেন যে মোট কয়টা লেয়ার হয়েছে। একটা লেয়ার, দুটো লেয়ার, তিনটা লেয়ার। ক্লিয়ার? আরেকটা লেয়ার দিয়ে দেয় কি, তাহলে এই যে 3 এর সাথে 3 4 12টি হবে। এখানে যদি আরেকটি লেয়ার দিয়ে দেয়, তাহলে এই যে উত্তর 6 724টা হবে। এখানে যদি আরেকটি লেয়ার দেয়, এই যে 15, তার সাথে আরো 4 গুণ হবে। অর্থাৎ লেয়ার 4টা, একটা দুইটা তিনটা চারটা। ক্লিয়ার? আশা করি 60। এইটুকু যদি ক্লিয়ার হয়ে যায়, প্লিজ একটু কাইন্ডলি কমেন্ট করে জানান যে এটুকু একদম পানির মতো ক্লিয়ার। ভাই এই যে ত্রিভুজের এইগুলো কোনো সমস্যাই না। এখন আসলে আমি যেটা আলোচনা করব, এটা খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো বারংবার পরীক্ষাতে আসছে। ফলে অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে এইটুকু ক্লিয়ার কিনা। অবশ্যই একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন এইটুকু ক্লিয়ার কিনা। ওকে, এইটুকু ক্লিয়ার কিনা। হ্যাঁ, তো ঠিক আছে, ওকে। এই যে সকলে লিখেছে, হিমেল ভাই, শেলি আপু, বুলবুল গাজী ভাই এবং সাকিবুল ভাইয়া, সকলেই বলছে ক্লিয়ার। ওকে ফাইন, তাহলে এইটা যদি ক্লিয়ার, চলুন আমরা এখন একটু ভিন্ন টাইপ নিয়ে আলোচনা করব, যেইগুলো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দুইটি টাইপ রয়েছে, এই দুটি টাইপ আমি প্রথমে শেখাবো, এরপরে আপনাকে করতে দেবো। ওকে, তো তাহলে প্রথমে আমি কয়েকটি টাইপ একটু দেখাইতেছি, দেখুন ওই টাইপগুলো কি কি। ওই টাইপগুলো দেখো, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন এই যে টাইপগুলো কি কি। যখনই আপনি দেখবেন, যখনই আপনি দেখবেন যে এরকম কোন অঙ্ক আছে, যে অঙ্কের আমি দেখতে পাচ্ছি, যে অঙ্কে আমরা জাস্ট এইটা দেখবো, যে এই দেখুন এটাকে বলে শীর্ষবিন্দু, কোন একটা ত্রিভুজের কি শীর্ষবিন্দু। আপনি দেখবেন কোন একটা শীর্ষবিন্দু, এইটাও কিন্তু একটা কোণা, এইটাও একটা কোণা, এরকম একটা কোণা থেকে দেখুন এই কোণাটা তৈরি করতে, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। এই কোণাটা তৈরি করতে, এই কোণাটা তৈরি করতে এই বাহু আর এই বাহু হেল্প করছে, এই বাহুর কি কোনো দরকার আছে? নেই। তাহলে এই কোণার সাপেক্ষে দেখুন এই এই যে কোণা বা এই কোণের কিন্তু বিপরীত বাহু এইটা। অর্থাৎ এইরকম একটা কোণ যদি হয়, তার বিপরীত বাহু পর্যন্ত চলে গেছে। খুবই ভালো। আবার দেখতে পাচ্ছেন এই যে একটি কোণা, আচ্ছা একটা দিয়ে বোঝায়, যখন আপনি দেখবেন যে কোনো একটি জায়গায় এরকম একটি কোণা থেকে একেবারে আরেকটি বিপরীত বাহু পর্যন্ত কোনো কিছু চলে গেছে। আবার যেমন এইটা একটি শীর্ষবিন্দু, এখান থেকে দেখুন এই যে বিপরীত বাহু, কারণ এই কোণা তৈরি করতে এই বাহুর অবদান আছে, কিন্তু এই বাহুর কোনো অবদান নেই, অর্থাৎ তার বিপরীত বাহু পর্যন্ত চলে গেছে। এইটা জন্য খুবই দারুণ একটি ব্যাপার রয়েছে, সেটি এইটা একটা সূত্র মনে রাখতে হবে। এখানে একটা সূত্র, এই সূত্র ক্ষেত্রে যেটা মনে রাখবেন, যে সূত্র তো অলওয়েজ দুই থাকে। এই দুইকে বলতেছি সূত্রের দুই। এই দুইয়ের নাম কি? সূত্রের দুই, সূত্রের দুই। এখন আপনাকে দেখতে হবে সূত্রের দুইয়ের সাথে আপনার কি কি করবেন, সূত্রের দুইয়ের সাথে আপনার কি কি করবেন। আপনাকে যেটা প্রথমে দেখতে হবে, এই যে একটি কোণা থেকে, এরকম একটি কোণা থেকে তার ঠিক বিপরীত বাহুর উপর কতটা দাগ গেছে। তাহলে এই কোণা থেকে বিপরীত বাহুর উপরে গেছে একটা দাগ, এরকম এক একটা দাগের দুই গুণ হবে। আবার আমি দেখতে পাচ্ছি এই যে কোণা থেকে এই বিপরীত বাহুর উপরে আরেকটি দাগ গেছে, ফলে আরো একটি দুই গুণ হবে। আমি আবার বলতেছি, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি এমন জায়গায় দেখব যেখানে একটি কোণা থেকে আরেকটি, তার ওই কোণার বিপরীত বাহুর উপরে সোজা সোজা একটা দাগ চলে আসছে। আবার এই কোণা থেকে এর বিপরীত ভাবে সোজা সোজা একটা দাগ চলে আসছে। সেই ক্ষেত্রে কতটি কতটি ত্রিভুজ হবে, এটা বের করার যে সূত্র, এটা সূত্রের দুই। প্রথমে একটা দুই থাকবে, যেই দুইকে আসলে আমরা বলছি সূত্রের দুই। এরপরে একটি কোণা থেকে বিপরীত বাহুর উপরে এরকম কয়টা দাগ গেছে, দেখুন একটি দাগ গেছে, তার জন্য একটা দুই। আবার এই কোণা থেকে এখানে গেছে, তার জন্য আরেকটা দুই। মনে করুন যে এই কোণা থেকে এইখানেও গেছে, তাহলে আরো একটা দুই। অর্থাৎ আপনি জাস্ট দেখবেন এইভাবে কতটা গেছে, এর ফলে যেটি উত্তর হবে গুণ করে সেটি কিন্তু আপনার কাঙ্ক্ষিত উত্তর। তাহলে দেখুন তো কত হবে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত 16। ফলে এইটার উত্তর কিন্তু হবে 16। হ্যাঁ, এটার উত্তর কত হবে? 16 হবে। আশা করি এটুকু আপনারা ক্লিয়ার। এরপর আসলে আপনাকে যে ব্যাপারটা নিয়ে একটু দেখতে হবে, সেটি হচ্ছে এইটা গেলে একটা টাইপ। স্যাররা তো আসলে আপনাকে অনেক বেশি পাজল করার চেষ্টা করে পরীক্ষার হলে। হ্যাঁ,
এইটা আবার দেখুন একটু ভিন্ন টাইপ, এইটা একটু ভালো করে খেয়াল করতে হবে, এইটা একটু ভালো করে খেয়াল করতে হবে। দেখুন এই কোণা থেকে এই কোণা থেকে এই পর্যন্ত আসছে, খুবই ভালো কথা। এই কোণা থেকে এইখানে যে হাত যায়নি, এখানে যে আর কি যায়নি। এরপর দেখুন এই কোণা থেকে যেটা পাইতেছি, এই যে সোজাতে এইটা কিন্তু আবার গেছে। তাহলে এইটা আর এটার মধ্যে পার্থক্য কি? এটা যে পার্থক্য সেটা দেখুন, এই কোণা থেকে এইটা কিন্তু সোজা চলে গেছিল, বাট এই পিকচারের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এই কোণ থেকে এই দাগটা কিন্তু সোজা না, যে এই যে মধ্য বরাবর যে থেমে গেছে, অর্থাৎ এই জায়গায় কিন্তু যায়নি। ক্লিয়ার? এইটা যেহেতু যায়নি, হ্যাঁ ক্লাসগুলো রেকর্ড থাকবে, ওকে। তো এইটা যেহেতু যায়নি, এই ক্ষেত্রে কি হবে, যেটা যাবে না তার ক্ষেত্রে কি হবে সেটা পরে হিসাব, যেটা গেছে তাকে আগে হিসাব করতে হবে। তাহলে এখানে দেখুন, এখানে আমি বলেছি সূত্রের কিন্তু দুই অলওয়েজ থাকবে, এটি কিন্তু সূত্রের দুই। এটি কি এই প্রথম দুই যেটা সেটা সূত্রের দুই। এরপর আমি দেখতে পাচ্ছি যে গেছে কয়টা, এই কোণা থেকে এই যে সোজা বল একটা তো আসছে, তাহলে এর জন্য একটা দুই গুণ করলাম। এরপরে যে এই কোণা থেকে আমি দেখতে পাচ্ছি এই যে সোজা এখানে চলে আসছে, তাহলে এর জন্য আরো একটা দুই গুণ করলাম। কিন্তু আমি দেখতে পাচ্ছি এই মামুর বেটা এখানে যাইতে যাইতে ও যায়নি, এখানে ঘুমায় পড়ছে সেই খরগোশের মতো, কিছুক্ষণ দৌড়ানোর পরে এরপরে দৌড় বন্ধ করে দিয়েছে, সে আর যায়নি। তখন যেটা আসলে পূর্ণ রেখা তৈরি করবে না, এই মাঝ পর্যন্ত এসে থেমে যাবে, তখন এটা দুই গুণ না হয়ে এই দুই যোগ হবে। এইটুকু একটু ভালো করে খেয়াল রাখতে হবে, এই যে দুই সেটা কিন্তু যোগ হবে, কি হবে, অর্থাৎ আমরা যেখানে দেখব যে এইভাবে কোন একটি রেখা একটা কোণা থেকে তার বিপরীত বাহু পর্যন্ত পুরোপুরি না যে যদি মিডিলে এসে থেমে যায়, তাহলে তখন আমি কিন্তু দুই গুণ না করে ওইটার জন্য দুই যোগ করব, কি করব, দুই যোগ করব। তাহলে আলটিমেটলি উত্তর কত আসলো, দুই দুগুণে চার, চার দুগুণে আট, আট আর দুই কত, দশ, আট আর দুই দশ। এইটুকু যতটুকু সূত্র বলেছে এই পর্যন্ত একটু ক্লিয়ার কিনা আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। এইটা আমরা খুবই শিওর হয়ে গেলাম যে এরকম একটা কোণা থেকে বা শীর্ষ বিন্দু থেকে যদি বিপরীত বাহু পর্যন্ত যদি এরকম আমরা মিনিমাম দুইটা দাগ পাই, তাহলে যে কাজ করব এখানে সূত্রের দুই, আর যতগুলো একটি কোণা থেকে আরেকটি কোণা পর্যন্ত যাবে তার জন্য প্রত্যেকটা জন্য এক একটা দুই গুণ করবো। তবে যদি কখনো দেখি যে একটি কোণা থেকে শেষ পর্যন্ত বিপরীত বাহু পর্যন্ত যায়নি, মাঝ পয়েন্ট থেমে গেছে, তাহলে ওইটুকুর জন্য প্লাস টু নেবো, ওইটুকুর জন্য কি প্লাস টু নেবো। এইটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে কমেন্ট করে জানান যে এইটুকু ক্লিয়ার কিনা। এটুকু যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে তাহলে কিন্তু আমরা আহ, পরের টাইপটা নিয়ে আলোচনা করব। ওকে ওকে, হ্যাঁ এই বুলবুল গাজী ভাই, জুথি আপু, সোহাগ ভাই, গফর ভাই এবং তানজুম নিশু আপু বলতেছে ক্লিয়ার। তো তাহলে চলুন আমি এবার আপনাকে প্র্যাকটিস করতে দেব, ওকে। আমি এবার আপনাদের প্র্যাকটিস করতে দেব, আপনারা এইগুলোর উত্তর বলবেন যে কোনটার উত্তর কত হবে। একটু আমি আপনাদের প্র্যাকটিস করতে দিতে চাই। এরকম একটু প্র্যাকটিস করুন। তো শুনে আপনার নাম্বার ধরে ধরে কমেন্ট করবেন, এটা সাপোজ 3 নাম্বার, তো তাহলে একটু আমার জন্য বোঝা সহজ হয় যে আপনি কোনটা উত্তর বলছেন, যেটা আমি দুইটা প্র্যাকটিস করতে দেব। এইভাবে এই যে দিলাম একটা, আর এই যে এখানে যে থেমে গেল একটা, এই যে এখানে এটা আমি দিলাম একটা, আরেকটা এটা হচ্ছে যে মোটামুটি সহজ একটা দিয়ে, সেটা হচ্ছে এটা হচ্ছে 4 নাম্বার। তাহলে একটু আপনারা কাইন্ডলি 3 এবং 4-এর উত্তর করার চেষ্টা করুন, আপনারা একটু কাইন্ডলি 3 এবং 4-এর উত্তর করার চেষ্টা করুন, 3 এবং 4-এর উত্তর করার চেষ্টা করুন। এই 3 এবং 4-এর উত্তর যারা পারবে তাহলে বুঝবো যে এটা আপনারা ক্লিয়ার, এখানে নিয়ে আপনাদের আর কোনো কাজ করা লাগবে না, আপনারা ইজিলি কিন্তু মানে ক্লিয়ার হতে পারবেন, ওকে। থ্যাংক ইউ আনিশা আলো আপু, যদি আপনার ভালো লাগে এটাই আসলে আমাদের অর্জন, আমরা এই জন্য আসলে চেষ্টা করি যে আপনাদের জন্য ভালো লাগে, হ্যাঁ। ফলে আপনাদের ভালো লাগে আমার কাছে একটি পরম প্রাপ্তির একটি বিষয়। তো আপনারা একটু জাস্ট কাইন্ডলি কমেন্ট করে জানান 3-এর উত্তর কত হবে, 3-এর উত্তর কত হবে এবং 4-এর উত্তর কত হবে, 3-এর উত্তর কত হবে এবং 4-এর উত্তর কত হবে। আমি আর মাত্র 20 সেকেন্ড এই জন্য ওয়েট করব যে 3-এর উত্তর কত হবে এবং 4-এর উত্তর কত হবে। এই তো দারুণ দারুণ। সাকিবুল ভাই বলতেছে 3-এর উত্তর 8 হবে, এটা বলতেছে 8 হবে, ওকে। এরপরে সাদিয়া তামান্না আপু বলতেছে 8 হবে, জুথিয়া বলছে 8 হবে, সজীব কাজী ভাই বলছে 8 হবে এবং হিমেল ভাই বলতেছে 8 হবে, ওকে। তো খুবই সহজ, কেন 8 হবে তাহলে সেটা একটু দেখে নিই। তাহলে আমি দেখতে পাচ্ছি এইভাবে, যেহেতু এই যে একটা শীর্ষবিন্দু থেকে আর একটা শীর্ষবিন্দু পর্যন্ত গেছে, তাহলে এরকম একটা দাগ কিন্তু এখানে আছে, তাহলে সূত্রের 2 ইন্টু এই যে এটা আসলে এটার জন্য 2, এই মামুর ব্যাট দেখতে পাচ্ছি এই পর্যন্ত যে আর যায়নি, তাহলে এর জন্য কিন্তু +2,
এই মামুর বাড়িতে দেখতেছি এখান থেকে যে এই পর্যন্ত যে ঘুমায় গেছে আর যায়নি, তাহলে এর জন্য +2, তাহলে 2 2 করে কত, এইদিকে 4, আর এই 2 4 এর সাথে আরো 2 যোগ করলে 6, 6 এর সাথে আরো 2 যোগ করলে 8, তাহলে এখান থেকে আপনি দেখতে পাবেন টোটালি হবে 8। এবং পরেরটা উত্তর কত হবে, পরেরটা উত্তর কত হবে সেটা একটু আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানাবেন, যে পরে যেটা আছে এটির উত্তর কত হবে। এই তো 4 এর উত্তর 10 হবে বলতেছে আজিজুর ভাই, সাগর ভাই, তামান্না আপু, আশফিকা কুঞ্জ আপু এবং বুলবুল গাজী ভাই। তো চলুন দেখি কত হবে। তাহলে আমি জানি যেহেতু এখানে সূত্রে আছে 2, এই কোণা থেকে এইটা টোটালটা গেছে এর জন্য একটা 2, এই কোণ থেকে টোটালটা গেছে এর জন্য একটা 2, আর আমি দেখতে পাচ্ছি এই যে এইটাও কিন্তু একটা কোণা ভাইয়া, এটা দেখুন একটা কোণা, এই যে কোণা, এবং এইটা না থাকলে কিন্তু ত্রিভুজ হলে একটা, এইটা দেয়া মাত্রই দেখুন একটি দুটি নতুন ত্রিভুজ তৈরি হয়ে গেল, এই জন্য কিন্তু 2টা আসলে যোগ হয়। যেহেতু এইটাও কিন্তু একটা কোণা থেকে তার শীর্ষ বিন্দুর উপর আসছে, তাহলে এখানেও একটা অতিরিক্ত 2 যোগ হবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এভাবে 8 আর 2 কত, 10। আশা করি এইগুলো নিয়ে সমস্যা হবে না, ফলে এইটা নিয়ে এখন আর মানে সময় নষ্ট করব না। চলুন এরপর একটি ভিন্ন টাইপের, এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট, ত্রিভুজের এই টাইপটি খুবই ইম্পর্টেন্ট। আপনাদের যেহেতু অনেক রাত হয়ে যাইতেছে, তাই আমি আর 2টা টাইপ শিখিয়ে আজকে ক্লাসে ছুটি দিয়ে দেবো। আমি ভাবছিলাম যে আজকে আমরা আরো অনেক কিছু আলোচনা করব, তো দেখলাম যে আপনারা সেভাবে অনেকে সাপোর্ট করতেছেন না, এই জন্য আজকে আর 2টা টাইপ করে ছুটি দিয়ে দেব। যেমন এইটা এইটা দেখুন, এই যে সূত্র সেটা হচ্ছে একটির প্যাটের ভিতরে আরেকটি থাকা। যেমন আমরা যখন ছোট ছিলাম মানে জন্মাইনি তখন মায়ের পেটের ভিতর ছিলাম, ঠিক দেখুন এই যে এটা হচ্ছে মা ত্রিভুজ, কি ত্রিভুজ, মা। তাহলে এই মা ত্রিভুজের পেটে দেখুন এর মতো আরেকটা জন্ম নিয়েছে, এই যে তখন একটার পেটে আরেকটা ঢুকিয়ে দিল, তাহলে এই যে দেখুন, তাহলে এইটা হচ্ছে মা ত্রিভুজ, আর এইটা হইতেছে তার বাচ্চা বা বেবি ত্রিভুজ, ওকে, বেবি ত্রিভুজ। তাহলে এরকম আমরা দেখতে পাচ্ছি যে একটির পেটের ভিতরে যদি আরেকটি থাকে, তাহলে আপনি নর্মালি গুনলে দেখবেন 5টা হয়েছে, কয়টা, কারণ তাহলে এই টোটাল মা ত্রিভুজ একটা, এইটা জন্মানো মাত্রই এখানে দেখুন এই যে এখানে তৈরি হলো একটা, এই যে এখানে তৈরি হলো একটা 2টা, এই যে এটা একটা তৈরি হলো 3টা, এই যে একটা তৈরি হলো 4টা। তাহলে দেখুন এই ভিতরে এই ত্রিভুজটা আঁকানো মাত্রই ভিতরে কিন্তু 4টা ত্রিভুজ তৈরি হলো, আর মা ত্রিভুজের টোটালটা একটা, তাহলে এইটা হচ্ছে যে 5টা। তাহলে আমরা একটি জিনিস যেটা শিখলাম, যে একটির পেটের ভিতরে, একটির পেটের ভিতরে আরেকটি ঢোকানো মাত্রই নতুন ভাবে ত্রিভুজ ধরে 4টা, আর শুরুতে থাকে একটা মা ত্রিভুজ, তাহলে মা ত্রিভুজের জন্য অলওয়েজ এক, ওই টোটাল বড়টা, কিন্তু এর পেটের ভিতরে যখন আমি অন্য একটাকে দিচ্ছি এর জন্য নতুন ভাবে 4টি ত্রিভুজ তৈরি হয়, তাহলে এই জন্য টোটাল হইতেছে 5টা। এখন তার আবার পেট যখন নানি হয়ে যায় তখন কি, মার পেটে হয়েছে তার সন্তান, তার পেটে যাবে তার সন্তান, এরকম নানি, নানি মা এবং নাতিনি এখন একটা হিসাব করবো। তাহলে এইটা হচ্ছে নানি ত্রিভুজ, কি ত্রিভুজ, নানি ত্রিভুজ। এই নানি ত্রিভুজের ভিতরে এইটা হচ্ছে মা ত্রিভুজ, আর এই যে মা ত্রিভুজের ভিতরে এইটা হইতেছে নাতি ত্রিভুজ, কি এইভাবে যদি থাকে তখন কি করবেন, তখন আপনি দেখবেন এই টোটাল বর্গটা যদি একটা, আর জাস্ট মনে করেন একটার পেটে আর একটা থাকলে 4টা তৈরি হয়, তার মানে এইটার পেটের ভিতর যেহেতু এই যে এইটা যেহেতু একটা তৈরি হয়েছে এর জন্য 4টা, আবার এর পেটের ভিতর দেখুন এইটা যখন তৈরি হয়েছে এর জন্য 4টা, দেখুন এইটা যখন ছিল না তখন কিন্তু এখানে কোনো ত্রিভুজ নেই, বাট এইটা দেওয়া মাত্র এই জায়গায় দেখুন একটা, 2টা, 3টা, 4টা তৈরি হবে। অর্থাৎ যখনই আপনি এ প্রকার পেটের ভিতর, এখন মনে করেন ওই নানি ওই নাতি তারও মনে বেবি হয়েছে, তাহলে মনে করেন যে আরো 4টা, মনে করেন তার আবার বেবি হয়েছে, তাহলে কত, আরো 4টা। তাহলে এইভাবে আপনি যখনই দেখবেন একটি বড় ত্রিভুজের ভিতরে আর একটি ছোট ছোট ত্রিভুজ তার পেটের ভিতরে, তার পেটের ভিতরে, তার পেটের ভিতরে জন্ম নিচ্ছে, তাহলে এরকম প্রত্যেকটি নতুন ত্রিভুজের জন্য ভাইয়ারা অতিরিক্ত 4টি নতুন ত্রিভুজ তৈরি হয়। তাই এইভাবে 4 4 4 4 করে যোগ করতে করতে চলে যাবো, 4 4 4 4 করে যোগ করতে করতে কি চলে যাব। যদি এভাবে যোগ করতে যাই তাহলে এই টাইপটি কিন্তু বিভিন্ন পরীক্ষাতে অনেকবার আসছে, এই টাইপটি বিভিন্ন পরীক্ষাতে অনেকবার আসছে, ফলে আশা করি ক্লিয়ার। হ্যাঁ, অনেকে বলছে নেক্সট ভাই, ওকে ওকে ঠিক আছে ভাইয়ারা, তাহলে আশা করি এটুকু ক্লিয়ার যে একটির পেটের ভিতরে আরেকটি ত্রিভুজ তৈরি হলে সর্বপ্রথমে মার জন্য একটি, আর প্রত্যেকটা সা বা প্রত্যেকটা বেবির জন্য অতিরিক্ত 4টি করে ত্রিভুজ তৈরি হয়। এভাবে আপনারা আগাইতে থাকবেন, এইগুলো কিন্তু পরীক্ষাতে অনেক বেশি আসছে পরীক্ষাতে। এরপর আজকে যেটা লাস্ট টাইপ আমরা আলোচনা করব, সেই লাস্ট টাইপটা খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন, এইগুলো কিন্তু আমি করতে দেব। সেটা হচ্ছে এটা দেখুন, এটা কিন্তু পেটের ভিতরে না, এটা আবার লাইন দিয়েছে, এখানে 3টা, তারপর 2টা, তারপরে একটা, এইভাবে যদি লাইন দেয় সেই ক্ষেত্রে আসলে ব্যাপারটা কি হবে, এইটা একটু খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। যদি এভাবে লাইন দেয় সেই ক্ষেত্রে কি হবে,
লাইন একটু মিডিলে আঁকাই। তো এরকম একটি ব্যাপার আপনি পাইলেন, সেটি হচ্ছে যে এরকম একটি ব্যাপার পাইলেন যে সাপোজ এই যে এরকম, হ্যাঁ, এখান থেকে আপনি পেলেন এই যে একটা, এই যে দুইটা। তাহলে দেখুন তো নিচে লাইন দিয়ে আছে কয়টা, দেখুন একটা, মানে এই উপরেটা বাদ দিন, just এই যে উপরে মাথা আছে এরকম কয়টা, এই যে একটা আছে, এরপর এই যে উপরে আরেকটি মাথা আছে দেখুন দুইটা, আর এই যে উপরে আরেকটি মাথা আছে তিনটা, তাহলে এই লাইন আছে তিনটা। পরের লাইনে দেখবেন যে দুইটা আছে, পরের লাইনে কয়টা আছে, পরের লাইনে দেখবেন দুইটা আছে, তো এই যে এখান থেকে একটা, আর এই যে এখান থেকে একটা। ওকে, তাহলে এই লাইন দেখুন, এই যে উপরে মাথা আছে, এই কালো একটা, এই কালো একটা উপরে মাথা আছে, আর এই যে দেখুন এখান থেকে আমি পাইতেছি কয়টা বলুন, আরেকটা। আসলে এই ফিগারটা এভাবে মানে আঁকানো অনেক বেশি মানে আমাদের জটিল হয়ে গেছে। এই কারণে হলো এই ছবিটা মিলে না, একটু নতুন ভাবে আঁকাইতেছে। এই ছবিগুলো এমন প্যাটার্ন যে ছবিগুলো একবার প্যাটার্নে ভুল করলে ছবি আর মেলে না। সমস্যা নেই, আমি নতুন ভাবে একটা ছবি আঁকাইতেছে, এটা একটু বোঝার চেষ্টা করুন। মানে ছবিগুলো এত ঘিঞ্জি। এই যে মনে করেন এভাবে একটা দাগ দিলেন, হ্যাঁ, এরপর আপনি এইভাবে টোটাল এখানে দাগ দেবেন। এই সোজা দেবেন একটা, আর এই সোজা দেবেন একটা। তাহলে দেখুন এক দুই তিন, আর এই উপরেও দেবেন একটা, তাহলে টোটাল এক দুই তিন চার। এভাবে মনে করেন যে এক দুই তিন চারটি আছে। এরপরে জাস্ট এটা একটু দেখুন যে এখান থেকে আপনার এই কোণা থেকে আসছে একটা, এরপর এই কোণা থেকে আসছে কি একটা, এরপর দেখুন এই কোণা থেকে আসছে একটা। ওকে, এরপর দেখুন এই যে এই কোণ থেকে আসছে একটা, এই প্যাটার্ন না গেলে আসলে জিনিসটা কঠিন হয়ে যায়। এবার এই প্যাটার্নে এখান থেকে আসছে কি একটা, এবং এই কোণা কোণ একটু দেওয়ার চেষ্টা করবে, এই যে কোণা কোণ একটা দেওয়ার চেষ্টা করবে। ওকে, এটা একটু মানে ভালো হতো যদি এই জিনিসটাকে আমরা এইভাবে আসলে কানেকশনটা করতাম, যে এইটা এখানে আর এটাকে। তাহলে এইভাবে যে ব্যাপারগুলো আমি পেলাম, এই দাগগুলো আসলে একটু বাঁকা হয়েছে, জাস্ট মনে করবি যে এই দাগটা একই দাগ, হ্যাঁ, এই দাগটা একই দাগ। তো এরকম যেটা হবে, সেই ক্ষেত্রে আসলে যে ব্যাপারটা এখানে আপনি যেটা তৈরি হবে, এরকম যদি আপনি পান, সেই ক্ষেত্রে যেটা করবেন, এখানে টোটালে মোট কতটি ঘর হয়েছে সেই ব্যাপারটা একটু আঁকানোর চেষ্টা করবেন। যেমন এখানে দেখুন একটি ঘর, এখানে একটি দুটি ঘর, তিনটি, এবার চারটি, এবার পাঁচটি, এবার ছয়টি, এবার সাতটি, আটটি, নয়টি, কি মজা, 10টি, 11টি, 12টি, এবার 13, এবার 14, এই যে 15 এবং 16। অর্থাৎ এইভাবে যে ফিগারটা আপনি যে ফিগারটা ড্র করবেন, সেই যে ফিগারটা আপনি ড্র করবেন, সেই ফিগারে আপনি খেয়াল করে দেখবেন যে এই সবগুলো যখন আঁকানো হয়ে যাবে, এবার সিরিয়ালি যখন থাকবে তখন আপনি যে কাজটি করবেন, সেটা হচ্ছে প্রত্যেকটি যে ঘর রয়েছে, এরকম মোট কতটি ঘর তৈরি হয়েছে সেই ঘরটি কিন্তু একটু মানে ব্যাপারটি আঁকাবেন এবং সংখ্যাটি গুনবেন। তাহলে দেখুন এবার টোটালি 16টি হচ্ছে। তখন এখানে একটা সূত্র রয়েছে, এই সূত্রটি একটু লিখে নিন সকলে। এইটা অনেক জায়গায় অনেক জটিল করে শেখায়, আমার থেকে মনে হয়েছে যে এইভাবে আঁকাইলে সব থেকে সহজ হবে, এইভাবে আঁকাইলে কি সব থেকে সহজ হবে। তো সেইটা সূত্র হচ্ছে 2n-5, কত বলুন, 2n-5। তো তাহলে এখানে দেখুন n মানে কি, n মানে যে এইভাবে গুণে আপনি কত পেয়েছেন, এখানে টোটালি পেয়েছেন 16টা, কয়টা, 16টা। তাহলে এখানে যে কাজটি করবেন সেটা হচ্ছে 2 × 16 মাইনাস কত, 5, তাহলে 16 দুগুণে কত, 32। এই 32 থেকে যদি আপনি 5 বাদ দেন, তাহলে উত্তর হবে 27। কত হবে, 27। এইটুকু একটু কাইন্ডলি ক্লিয়ার কিনা আমাকে একটু জাস্ট জানাবেন। ওকে, এইটুকু একটু ক্লিয়ার কিনা একটু জাস্ট জানাবেন। অর্থাৎ এই যে ফিগারটা, সেই ফিগারটা আপনারা প্রথমে আঁকাবেন, আঁকিয়ে দেখবেন যে এইভাবে টোটালি যেটা আছে, সেই ক্ষেত্রে আপনি প্রত্যেকটা ঘরে ঘরে চলে যাবেন। 1 2 3 4 5 6 7 8, এরপরে মতো 9 10, এভাবে টোটালি 16টা পেলেন, তাহলে এন এর মানে কিন্তু 16। তাহলে এইটা মনে রাখা হবে, এইটা সলভ করতে সূত্র সেটা হচ্ছে 2n-5, কত বলুন, 2n-5। এই যে যদি 2n-5 আপনার এই সূত্রে বসিয়ে দেন, তাহলে এটি কিন্তু সলিউশন অনেক বেশি ইজি হয়ে যাবে। কি হয়ে যাবে, অনেক বেশি ইজি হয়ে যাবে। তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা রাখতেছি, কারণ এরপরে আমরা যদি আরেকটি ক্লাস রাখবো এইটার উপরে, কারণ আরো অনেক ধরনের ত্রিভুজ আছে। যেমন এরপরে ক্লাসে আমরা কি আলোচনা করবো জানেন, মনে করেন যে এই বইটা বর্গক্ষেত্রের ভিতরে বা এরকম আয়ত ক্ষেত্রের ভিতরে কয়টা ত্রিভুজ আছে,
এই যেটা আয়তক্ষেত্র দিলাম, তাহলে এখানে একটা ত্রিভুজ হলো, এখানে হলো, এখানে হলো, এখানে হলো, এটাতে গেল একটা। এর সাথে আবার একটা লাগাই দেবে, লাগাই দিয়ে বলবে যে এখন এরকম ক্রস আছে, তাহলে এখানে কয়টা। একটু পরে আবার দেখবেন এখানে একটা লাগাই দিছে, তখন আবার বলবে যে এইটা কয়টা। এইটা একটা জিনিস নিয়ে আমরা এরপরে ক্লাসে আলোচনা করব। এরপর আমরা এইভাবে একটা আলোচনা করবো যে এইখানে ঘর আছে একটা, দুইটা, তিনটা। এরপরে যে লাইনটা আমরা পাবো, সেই লাইনে দেখবো টোটালি মনে করো যে এইটা, এই যে এখানে ঘর আছে কয়টা, একটি, আর এখানে যেটা পাবো এইভাবে, হ্যাঁ, তাহলে দেখুন 3। এরকম জিনিস নিয়ে আমরা আলোচনা করবো যে এইখানে আপনার কতটা বর্গ আছে, এরকম বিবিধ টেকনিক নিয়ে কিন্তু আমরা বিভিন্ন যে পরবর্তী লেকচারে, সেই লেকচারে কিন্তু আলোচনা করব। তো আপনারা যারা শুরু থেকে এই শেষ পর্যন্ত এই লেকচারটিতে ছিলেন, লেকচারটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনারা একটু জানেন যে এখানে আমাদের পেইড বেসে অনেক বেশি স্টুডেন্ট লেকচারে আছে। আমি একটি কথা দিয়েছিলাম যে আমাদের যে ইন্টেনসিভ কেয়ার যে ব্যাচটি চলতেছে, এই যে ইন্টেনসিভ কেয়ার, এখানে কিন্তু 100 লেকচারের উপরে লেকচার নেওয়া হচ্ছে। এই 100 ক্লাসে আপনার বিসিএস এর যে সিলেবাস, সেই সিলেবাসের 90% কভার করবে, এবং এই সিলেবাসে 100% কভার করবে। প্রাইমারি যারা পরীক্ষা দেবেন, সেই প্রাইমারি যারা পরীক্ষা দেবেন তাদের কিন্তু 100% কভার করবে। এই সিলেবাস 100% কভার করবে। এনটিআরসিএ তে যারা পরীক্ষা দেবেন, এই সিলেবাস আপনার 100% কভার করবে। যারা খাদ্য এবং এই যে স্বাস্থ্য সহকারী, এরপরে যারা আপনার আহ কি বলবো ইউনিয়ন সমাজকর্মী যারা পরীক্ষা দেবেন, তাদের সকলের কিন্তু 100% কভার করবে। কি করবে? সকলে 100% কভার করবে। তো এই জায়গাতে যেহেতু বিসিএস এর সিলেবাসের 90% কভার করতেছে, কারণ আমরা ওই 100 লেকচারের ভিতরে আমরা যে কাজটি করেছি সেটি হচ্ছে আমরা এই মানসিক দক্ষতার এই লেকচারগুলো আসলে অ্যাড করি নাই। এই জন্য আমরা চেষ্টা করতেছি যে আপনার যেন 100% বিসিএস এর যে সিলেবাস আছে সেটা যেন কভার হয়ে যায়। এই জন্য আমরা মানসিক দক্ষতা টোটাল সিরিজটা ফ্রি নিচ্ছি। এতে যারা ভর্তি হয়নি তারা যেমন উপকৃত হবে, ঠিক তেমনি যারা ভর্তি হয়েছে তারা 100% এই 90 জায়গা থেকে 10% ঘাটতি ছিল সেটি কিন্তু আমরা পূরণ করার চেষ্টা করতেছি। ফলে এই টোটাল লেকচার গুলো আপনাদের স্বপ্ন পূরণে অত্যন্ত বেশি হেল্প করবে বলে আমি প্রবলভাবে বিশ্বাস করি। তবে যারা আমাদের ইন্টেনসিভ কেয়ার সম্পর্কে জানেন না, যদি কারো ভালো মনে লাগে যে না এখানে করা দরকার বা করার প্রয়োজন আছে, তাহলে অবশ্যই আপনারা আমাদের পেজে নক দেবেন। এবং যারা আমরা কিন্তু এর আগে বাংলা, ইংলিশ, অনেকে বলছে ভাই আপনাদের বাংলা ইংলিশ ক্লাস না, আমরা অনেক ক্লাস নিয়েছি বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে, সব কিছুর উপরে। বিসিএস চ্যাম্পিয়ন পেজের ভিডিও সেকশনে গেলেই দেখবেন যে আমাদের শত শত লাইভ ক্লাস নেওয়া আছে বিভিন্ন টপিকসের উপরে, সমাসের উপরে, প্রকৃতি প্রত্যয়ের উপরে, সন্ধির উপরে, ম্যাথের লাভ ক্ষতি, লসাগু গসাগু, অসংখ্য ক্লাস নেওয়া আছে, যে ক্লাসগুলো করলে আপনারা অনেক বেশি উপকৃত হবেন। তো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের লেকচারটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, আল্লাহ হাফেজ।